ওকে ফুয়াদ, এই লাইভটা একটু এতে শেয়ার করতে বলো, তুমি তো নাই গ্রুপে না আসো। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সবাই আশা রাখি অনেক ভালো আছো। সবাই আশা রাখি অনেক ভালো আছো। আমি আন্তরিকভাবে দুঃখিত দেরি হওয়ার জন্য। আমি একটু আগে আমি ক্লাসেই আমি গ্রুপেই বলে দিয়েছিলাম যে আমাদের এই মোহাম্মদপুরের পাশে শিয়া মসজিদে এখানে অনেকটা আন্দোলন হচ্ছে। ওই ব্যাটারি চালিত রিক্সাওয়ালা মামা আর হচ্ছে প্যাডেল চালিত রিক্সাওয়ালা দুইজনের মাঝখানে হেভি মারামারি। হ্যাঁ, তো রাস্তার চারপাশ একদম ব্লক মিন্স ব্লক। হেঁটে আসা যায় কিন্তু আমি তো মোটরসাইকেল চালাই, তো মোটরসাইকেল রেখে আমি আসতে পারতেছিলাম না। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, এইটা একটা দুঃখিত। আরও আমি এক জায়গায় গিয়ে দুঃখ প্রকাশ করব। তার আগে সবাই একটু ক্লাসে যুক্ত হও, সবাই ক্লাসে যুক্ত হও এবং আমাকে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা এখনই ক্লাস শুরু করব। আজকে আমরা ভার্বের সব কিছু আলোচনা করব ওয়ান বাই ওয়ান। সবাই একটু গ্রুপে সবাই একটু আমাদের ইয়েতে চলে আসি। সবাই একটু লাইভে চলে আসি এবং গ্রুপে বলে দেই যে আমাদের লাইভ শুরু হয়ে গিয়েছে। সবাই একটু আমাদের গ্রুপে বলে দেই যে ভাইয়া লাইভ শুরু হয়ে গিয়েছে। মাধবী ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাত্র 5 জন, আমি বাদ দিলে তো 4 জন হয় রে। হ্যাঁ, মাত্র 4-5 জন দিয়ে কেমনে কি হবে? হ্যাঁ, এই ক্লাসটা কি ফ্রি? আশি ডাক্তার, তুমি কেমনে এই কথাটা বললা? এই ক্লাসটা কি ফ্রি? তুমি পেইড ব্যাচে গ্রুপে এসে তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে এই ক্লাসটা কি ফ্রি? হ্যাঁ, এটা কি লাইভে? এটা তো পেজে বা অন্য কোথাও হচ্ছে না, শুধু এই গ্রুপেই হচ্ছে। আর ইটস আ প্রাইভেট গ্রুপ। সো প্রাইভেট গ্রুপের ক্লাস অবশ্যই সবার জন্যই কি, সবার জন্য উন্মুক্ত না। শুধু তোমরা যারা এই গ্রুপে আছো শুধু তোমাদের জন্য। দেখো, আমি সবার প্রথমে কয়েকটা কথা বলি। আমি সবার প্রথমে কয়েকটা কথা বলি। হ্যাঁ, কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে নর্মালি আমাদের ইয়া হওয়ার কথা ছিল। আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি বা নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসে টেক্সট বই এবং রিটেন নিয়ে শুরু করার কথা। আর আজকে এটাই প্ল্যান ছিল আমার, কিন্তু ঝামেলা হয়ে গিয়েছে। গতকাল রাত থেকে আমার ল্যাপটপে প্রবলেম। এই ল্যাপটপটা সার্ভিসিংয়ে দিয়েছি, যার কারণে আমি স্লাইডটা তৈরি করতে পারতেছি না। টেক্সট বই এবং রিটেনের জন্য যে স্লাইডটা আমার অর্ধেক বানানো ছিল ওইটা কমপ্লিট করতে পারি নাই, যার কারণে আমি এই টেক্সট বই বা লিখিত ক্লাসটা নিতে পারতেছি না। হয়তো বা আগামী যে 2-3টা ক্লাস হবে এই সপ্তাহে তোমাদের টেক্সট বই এবং লিখিত ক্লাসটা আসবে না। আমি এটা ক্লারিফিকেশন দিলাম সবার উদ্দেশ্যে, কারণ আমি জানি তোমরা আমাকে প্রশ্ন করবা বা মাথায় তোমাদের প্রশ্ন থাকবে যে ভাইয়া লিখিত বা টেক্সট বই ক্লাস নিচ্ছেন না কেন? আমার ল্যাপটপটা হাতে না আসা পর্যন্ত আমি এই টেক্সট বই বা রিটেনের ক্লাসটা নিতে পারতেছি না। ঠিক আছে ভাইয়া? সো এই জন্য আগামী 2-3 দিন যে ক্লাসগুলো হবে এগুলো ফুললি গ্রামারের উপর হবে। আমার ল্যাপটপটা হাতে আসা মাত্রই আমি ইনশাল্লাহ টেক্সট বই এবং লিখিত ক্লাস নেওয়া শুরু করব। আই থিঙ্ক আমি আমার পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি। সো কেউ আমাকে দয়া করে আমাকে জিজ্ঞাসা করিও না যে ভাইয়া কেন হচ্ছে না। আর যারা জিজ্ঞাসা করবে ওদেরকে বলে দিও যে ল্যাপটপ জনিত সমস্যার কারণে ভাইয়া স্লাইড বানাতে পারতেছে না। এই জন্য আগামী 2-3টা ক্লাস সবগুলো গ্রামার বেসড ক্লাস হবে, গ্রামার নিয়ে আলোচনা হবে। তারপরে পরবর্তী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমরা লিখিত এবং টেক্সট বই ক্লাস টানা কয়েকটা করব। ঠিক আছে ভাইয়া, বুঝছি কিনা বলো তো? ওয়ালাইকুম আসসালাম। আমার কথাটা বুঝছো কিনা? হ্যালো, ওয়ালাইকুম সালাম। ও, এমন সময় আসছেন ভাই। আপনি লিফটে 9-এ যান, আমি বলে দিচ্ছি। আচ্ছা ভাই, এটা ইয়া করে কেমনে, এক্সিট করে কিভাবে জানো? পাইছি, হ্যাঁ বের হয়ে গেছি। ওকে, আমি একটা ফোন কল করব। হ্যাঁ, আমার বাসায় পার্সেল আসছে, আমি একটা ফোন কল করব। আমি একটু ফোন কল করে পড়ায় চলে আসতেছি। হ্যাঁ, আমাকে 2টা মিনিট সময় দাও প্লিজ। আমি এক্সট্রিমলি সরি, আমাকে 2টা মিনিট সময় দাও ভাই, ইটস ভেরি আর্জেন্ট। আমি এখনই শুরু করতেছি। সো আজকে আমাদের এই পড়ার বিষয় হচ্ছে ভার্ব। আজকে আমাদের এই পড়ার বিষয় হচ্ছে আমরা আজকে ভার্ব পড়বো। আমরা আজকে ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্বের ইন ডিটেলস যত কিছু সব কিছু। যেমন আমরা এখানে ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। হ্যালো, বাসায় একটা পার্সেল আসবে 510 টাকা, ওইটা নিয়ে টাকাটা দিয়ে দাও, ড্রয়ারে টাকা আছে।
ওকে, আমাদের এই ভার্বের মধ্যে যত কিছু আছে সব কিছু আমাদের এই একটা ক্লাসের মধ্যেই চলে আসবে। আজকে কোন টপিকের ক্লাস হবে উপরে লেখা আছে ভাইয়া, দেখো দেখো উপরে লেখা আছে, দেখো আজকে আমরা ভার্বের মধ্যে আমরা এখানে ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব, আমরা এখানে নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব, আমরা আজকে পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব, আমরা আজকে সাবজাংটিভ ভার্ব নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এন্ড যেহেতু আমরা আজকে নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব, তার মানে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এই সবগুলাই আমাদের আজকে আলোচনার মধ্যে চলে আসবে, ঠিক আছে। সবাই একটু দয়া করে খাতা কলম নিয়ে বসো। আর কোনো ধরনের সমস্যা হলে, ওয়ালাইকুম আসসালাম, কোনো ধরনের সমস্যা হলে তখন আমাকে বলবা যে ভাইয়ের সমস্যা হচ্ছে, বুঝতে পারতেছি না, ওকে। আদারওয়াইজ আমরা আমাদের ক্লাসটা সুন্দর মতো করে কন্টিনিউ করবো আজকে ইনশাল্লাহ। সবার প্রথমে রুল নাম্বার 1-এ আসি। রুল নাম্বার 1-এ হচ্ছে বাক্য থেকে ফাইনাইট, রুল নাম্বার 1 হচ্ছে বাক্য থেকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব চেনার উপায়। বাক্য থেকে ফাইনাইট ও নন ফাইনাইট ভার্ব চেনার উপায়। সবার প্রথমে সংজ্ঞাটা মনে রাখো, ফাইনাইট ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যারা টেন্স মেনে চলবে, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যারা টেন্স মেনে চলবে না। এটা হচ্ছে সবার প্রথম কথা, ফাইনাইট ভার্ব টেন্স মেনে চলবে এবং নন ফাইনাইট ভার্ব টেন্স মেনে চলবে না। এখন প্রশ্ন হচ্ছে বাক্য থেকে আমরা বের করব কিভাবে কোনটা ফাইনাইট ভার্ব এবং কোনটা নন ফাইনাইট ভার্ব। দেখো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এবং সকল অক্সিলারি ভার্ব, এই তিনটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। সবাই একটু কমেন্টে লেখো তো কোন তিনটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। V1, V2 এবং অক্সিলারি ভার্ব। আমি আবারও বলছি, V1, V2 এবং অক্সিলারি ভার্ব, এই তিনটা ভার্বকে আমরা কি বলবো, ফাইনাইট ভার্ব। অন দ্য আদার হ্যান্ড নন ফাইনাইট আমরা চারটা জিনিসকে বলবো, ভার্ব প্লাস আইএনজি, এটা জিরান্ড হিসেবেও বসতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবেও বসতে পারে। V3 এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, 2 প্লাস ভার্বের বেস ফর্ম এটা হচ্ছে ইনফিনিটিভ, এবং মডেলের পরে যে ভার্বের বেস ফর্মটা বসে এটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। তাহলে চারটা চেহারাকে আমরা নন ফাইনাইট বলবো, কি কি সেগুলো? সেগুলো হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, আমি যখনই ভার্বের সঙ্গে আইএনজি দেখব সেটা হয়ে যাবে নন ফাইনাইট। আমি যখনই V3 দেখব সেটা হয়ে যাবে নন ফাইনাইট। আমি যখনই 2 প্লাস ভার্বের বেস ফর্ম পাবো সেটা হয়ে যাবে নন ফাইনাইট। আবার আমি যখন শুধু বেস ফর্ম পাবো সেটাও কি হয়ে যাবে, নন ফাইনাইট। তাহলে ভাই একটু কমেন্ট করো তো সবাই যে কোন চারটা চেহারাকে আমরা নন ফাইনাইট বলবো। একটা হচ্ছে আইএনজি, একটা হচ্ছে V3, একটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা হচ্ছে বেস ফর্ম। এই চারটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। এই চারটাকে আমরা কি বলবো, নন ফাইনাইট ভার্ব। আইএনজি, V3, ইনফিনিটিভ, আর এটা হচ্ছে শুধু ভার্বের বেস ফর্ম। এবার যদি এইটুকু বুঝি তাহলে প্রশ্ন হচ্ছে ভাই এগুলো আমাদের লাগবে কিভাবে? আমাদেরকে বাক্য থেকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব বের করা লাগবে বিভিন্ন কতগুলো উপায়ে। এইটা আপাতত শিখে রাখো এবং চলো এখন আমরা সবাই একটু চেক করব যে তুমি আসলে বুঝতে পারো কিনা যে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। আমি লিখলাম আই হ্যাভ আ কার, আন্ডারলাইন করা আছে হ্যাভ। বলো তো এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, আই হ্যাভ এ কার। 2 নাম্বার লিখলাম আই ক্যান হ্যাভ এ কার, আই ক্যান হ্যাভ এ কার। এবার আন্ডারলাইন করলাম হ্যাভ। আমাদেরকে বলতে হবে 1 নাম্বারে যেটা আছে এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট, 2 নাম্বারে যেটা আছে এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট। দ্রুত বলো দেখি ভাইয়া, 1 আর 2 আগে বলো, 1 আর 2 আগে বলো। এরপরে আমরা বলবো ইজ গোয়িং। এই ইজ গোয়িং এর মধ্যে ইজকে আমরা কি বলবো, গোয়িংকে আমরা কি বলবো। এবং 4 নাম্বারে নিলাম, আমরা নিলাম শুড হ্যাভ। 4 নাম্বারে নিচ্ছি শুড হ্যাভ ডান, শুড হ্যাভ ডান। এখানে শুডকে কি বলবো, হ্যাভকে কি বলবো, ডানকে কি বলবো। সো 1 বাই 1 আমরা এগুলো সলভ করি, তোমরা নিজেদের মতো করে কমেন্ট করো। নাম্বার 1-এ হ্যাভ হচ্ছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, অ্যান্ড প্রেজেন্ট ফর্ম মানে সেটা কি হবে, ফাইনাইট ভার্ব হবে। এই বাক্যে হ্যাভ হচ্ছে ফাইনাইট ভার্ব। অ্যান্ড মনে রাখতে হবে ফাইনাইট ভার্ব ছাড়া বাক্য হয় না,
ফাইনাইট ভার্ব ছাড়া কি হবে না? ফাইনাইট ভার্ব ছাড়া কি হবে না? বাক্য হবে না। ঠিক আছে। এবং সেকেন্ডে যেটা 2 নম্বরে ক্যান হচ্ছে মডেল, এন্ড আমরা জানি মডেল ভার্বগুলো হচ্ছে ফাইনাইট, এবং মডেলের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। তাহলে হ্যাভ এখানে হয়ে যাবে নন ফাইনাইট। একই হ্যাভ একটু আগে ছিল ফাইনাইট, এখন হ্যাভ হয়ে গেল নন ফাইনাইট। সো এটাই হচ্ছে খেলা, এটাই হচ্ছে জিনিস আমাকে বুঝতে হবে বা জানতে হবে। 3 নম্বরে চলে আসি, ইজ গোয়িং। ইজ হচ্ছে অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং যত আইএনজি আছে সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং 4 নাম্বার শুড হচ্ছে মডেল হচ্ছে ফাইনাইট, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, এই হ্যাভ হচ্ছে বেস ফর্ম মানে হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এবং ডান হচ্ছে V3, অ্যান্ড V3 মানে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো এইভাবে আমরা বাক্য থেকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব বের করব। এইভাবে আমরা বাক্য থেকে কি বের করতে পারি? ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব বের করতে পারি। আশা রাখি এই 4টা এক্সাম্পল দিয়ে একটু হলেও আমরা আইডিয়া পাইছি যে ফাইনাইট ভার্বগুলো বের করব কিভাবে এবং নন ফাইনাইট ভার্বগুলো বের করব কিভাবে। এতটুকু ক্লিয়ার কিনা সবাই? বলে এইটুকু ক্লিয়ার কিনা? যে ভাইয়া এইটুকু তো ক্লিয়ার, এবার আমাদের কি জানতে হবে? নাম্বার 1 একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে একটা বাক্যে যতগুলো সাবজেক্ট বসবে ততগুলো কি বসতে হবে? ফাইনাইট ভার্ব বসতে হবে। যতগুলো সাবজেক্ট বসবে ততগুলো বসবে ফাইনাইট ভার্ব, এবং অতিরিক্ত ভার্বগুলো হবে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে। একটা বাক্যে সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা সমান হওয়ার পরে অতিরিক্ত যতগুলো ভার্ব বসবে সবগুলো হবে নন ফাইনাইট ভার্ব। আর 2 নাম্বার একটা বাক্যে ক্লজ মার্কার বসবে কিনা এটাও ডিপেন্ড করবে ফাইনাইট ভার্বের উপরে। সো এই যে 2 নম্বরে একটা ইকুয়েশন লিখেছি, কি ইকুয়েশন? যে একটা বাক্যে ক্লজ মার্কার বসবে কিনা। ক্লজ মার্কার মানে যারা ক্লজকে যুক্ত করে। ক্লজ মার্কার মানে যারা ক্লজকে কি করবে? যুক্ত করবে। যুক্ত করবে। একটা বাক্যে ক্লজ মার্কার বসবে কি বসবে না ডিপেন্ড করবে কিসের উপরে? ফাইনাইট ভার্বের উপরে। যদি ফাইনাইট ভার্বের সংখ্যা হয় একটা, তাহলে -1 করলে কত হচ্ছে? 0। যদি বাক্যে ফাইনাইট ভার্ব একটা বসে তাহলে সেখানে কোনো ক্লজ মার্কার বসবে না, নো ক্লজ মার্কার। সিএম তে হচ্ছে ক্লজ মার্কার। যদি ফাইনাইট ভার্ব 2টা হয় তাহলে -1 করলে কত হবে? 1। তাহলে যদি ফাইনাইট ভার্ব 2টা হয় তাহলে সেখানে কি বসবে? একটা ক্লজ মার্কার বসবে। যদি ফাইনাইট ভার্ব 2টা হয় তাহলে সেখানে কি বসবে? যদি ফাইনাইট ভার্ব 2টা হয় তাহলে সেখানে কি বসবে? একটা ক্লজ মার্কার বসবে। সো বাক্যে ক্লজ মার্কার বসবে কি বসবে না ডিপেন্ড করবে কিসের উপরে? ফাইনাইট ভার্বের উপরে। ফাইনাইট ভার্ব যদি একটা হয় তাহলে বাক্যে কোনো ক্লজ মার্কার বসবে না। যদি ফাইনাইট ভার্ব 2টা হয় তখন সেখানে কে বসবে? একটা ক্লজ মার্কার বসবে। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি বললাম এইটা একটা ক্লজ, ওকে, ক্লজ নাম্বার 1। এখানে আরেকটা ক্লজ আছে, ক্লজ নাম্বার 2। তাহলে এই দুটো ক্লজকে যুক্ত করার জন্য আমার কি প্রয়োজন? আমার একটা ক্লজ মার্কার প্রয়োজন। আমি যদি বাক্যে আবারও কোনো ক্লজকে নিয়ে আসি তাহলে এটাকে, এই দুটো ক্লজকে যুক্ত করার জন্য আরও কি প্রয়োজন? আরও একটা ক্লজ মার্কার প্রয়োজন। আমি যদি বাক্যে আরও একটা ক্লজ নিয়ে আসি তাহলে এই দুটো ক্লজকে যুক্ত করার জন্য আরও একটা কি প্রয়োজন? ক্লজ মার্কার প্রয়োজন। তাহলে দেখো, যদি একটা হয় তাহলে এই একটা ক্লজের জন্য কোনো ক্লজ মার্কার লাগবে না। ক্লজ যখন হচ্ছে 2টা, এই যে 1 আর 2কে যুক্ত করার জন্য একটা ক্লজ মার্কার লাগবে। আবার 2 আর 3 নাম্বার ক্লজকে যুক্ত করার জন্য আরও একটা ক্লজ মার্কার লাগবে। 3 আর 4 নাম্বার ক্লজকে যুক্ত করার জন্য আরও একটা ক্লজ মার্কার লাগবে। তাহলে দেখো, ক্লজ যদি একটা হয় ক্লজ মার্কার লাগবে না, ক্লজ 2টা হলে একটা ক্লজ মার্কার লাগবে, ক্লজ 3টা হলে 2টা ক্লজ মার্কার লাগবে, ক্লজ 4টা হলে 3টা ক্লজ মার্কার লাগবে। সো এইভাবে ক্লজের সংখ্যা যত বাড়বে ক্লজ মার্কারের সংখ্যাও বাড়বে, কিন্তু ক্লজ মার্কার সবসময় একটা করে কম হবে। ক্লজ যদি হয়, আমি বলি, ক্লজ যদি হয়
ক্লজ যদি হয় একটা, ক্লজ মার্কার হবে 0, ক্লজ যদি হয় 2টা, ক্লজ মার্কার হবে 1টা, ক্লজ যদি হয় 3টা, ক্লজ মার্কার হবে 2টা, ক্লজ যদি হয় 4টা, ক্লজ মার্কার হবে 3টা। সো এই গঠনটা বা এই সম্পর্কটা আমাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। এইটুকু আমরা বুঝতে পারছি কিনা ভাইয়া বলো তো? এই স্লাইডে আমি 2টা নিয়ম পড়াইছি। একটা হচ্ছে একটা বাক্যে সাবজেক্ট যতগুলো হবে ততগুলো কি প্রয়োজন, ফাইনাইট ভার্ব প্রয়োজন, এবং এই সংখ্যাটা সমান হয়ে যাওয়ার পরে অতিরিক্ত যতগুলো ভার্ব থাকবে সবগুলো কি হবে, নন ফাইনাইট ভার্ব। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমি বলেছি একটা বাক্যে ক্লজ মার্কার বসবে কি বসবে না ডিপেন্ড করবে কিসের উপরে, ক্লজ ডিপেন্ড করবে কিসের উপরে, ফাইনাইট ভার্বের উপরে। যদি ক্লজ হয় ফাইনাইট ভার্বের উপরে, কেন জানো? কারণ ফাইনাইট ভার্ব যদি একটা হয় ক্লজও হবে একটা, ফাইনাইট ভার্ব যদি 2টা হয় ক্লজও হবে কয়টা, 2টা। তার মানে ক্লজ যে জিনিস, ফাইনাইট ভার্ব একই জিনিস। যদি ফাইনাইট ভার্বের সংখ্যা হয় একটা, ক্লজ মার্কার হবে 0, যদি ফাইনাইট ভার্বের সংখ্যা হয় 2টা, ক্লজ মার্কার হবে একটা, যদি ফাইনাইট ভার্ব হয় 3টা, ক্লজ হবে 2টা, 4টা হলে ক্লজ হবে 3টা। যদি এইটা আমরা বুঝি তাহলে আমি একটা কোয়েশ্চেন দিব এখন। এই কোয়েশ্চেনটা সবার পারার কথা। হ্যাঁ মুশফিকুর নাজরিন, এগুলো ক্লজ মার্কার, এগুলো পাশাপাশি অ্যান্ড অর বাট এগুলো ক্লজ মার্কার হিসেবে কাজ করবে। ওকে, নেক্সট যদি আমরা এইগুলো বুঝি তাহলে আমি এখন যে কোয়েশ্চেনটা সলভ করব, এই কোয়েশ্চেন মানে কোয়েশ্চেনটা যে লিখব, এই কোয়েশ্চেনটা সবার পারার কথা বা পারা উচিত। সবাই লিখি, স্টুডেন্টস ড্যাশ টু গো অ্যাব্রড, must learn English properly। এই লাইনটা আমার খুব পছন্দের, এই কোয়েশ্চেনটা আমার খুবই পছন্দের। হ্যাঁ, শেখার জন্য খুব জরুরি, যারা ইংরেজি শিখতে চাই তাদের জন্য এই লাইনটা খুব জরুরি বা এই কোয়েশ্চেনটা শেখা জরুরি। অপশন এ লেখো উইশ, অপশন বি হচ্ছে উইশড না দিই, সহজ করে দিই। হ্যাঁ, উইশেস দিলাম, সহজ করে দিলাম। সি নাম্বার দিলাম আর উইশিং, ডি নাম্বার দিলাম শুধু উইশিং। সবাই অ্যান্সার করো। এটা কি হতে পারে? স্টুডেন্টস ড্যাশ টু গো অ্যাব্রোড মাস্ট লার্ন ইংলিশ প্রপারলি। ওয়ালাইকুম আসসালাম, যারা কেবল আসছো সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। কি হবে? অ্যান্সার করো ভাই, আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করব না। অনলি 2 জন অ্যান্সার করেছে। আসো শিখি আমরা এটা সলভ করবো কিভাবে, আমরা এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবো শিখি। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস হচ্ছে বাক্যের সাবজেক্ট, অ্যান্ড এখানে টু গো দেওয়া আছে, এটা নন ফাইনাইট ভার্ব। ওকে, মাস্ট, এই মাস্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। এই মাস্ট কোন ভার্ব? মাস্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। লার্ন, এই লার্নও হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা একটু আগে নিয়মে পড়েছিলাম যে বাক্যে যতগুলো সাবজেক্ট হবে ততগুলো কে বসবে, ফাইনাইট ভার্ব। তাহলে এখানে সাবজেক্টও আছে একটা, ফাইনাইট ভার্বও আছে একটা। সংখ্যাটা মিলে গিয়েছে কিনা? সংখ্যা যদি মিলে যায় তাহলে অতিরিক্ত যে ভার্বগুলো বসবে সেই ভার্বগুলো কি হতে হবে, নন ফাইনাইট ভার্ব হতে হবে। তার মানে গ্যাপে যে ভার্বটা বসবে এই ভার্বটাকে হতে হবে নন ফাইনাইট ভার্ব। এখন উইশ আর উইশেস এরা হচ্ছে V1 মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে এরা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি তো এদেরকে বাক্যে আর বসাইতে পারবো না। আবার এই আর কে নিয়ে আসি, আর হচ্ছে ফাইনাইট ভার্ব, সো এটাও হবে না। আর এই উইশিং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমার কি প্রয়োজন? আমার নন ফাইনাইট ভার্ব প্রয়োজন। অ্যান্সার হবে কোনটা? অপশন ডি। যারা মনে মনে ভাবতেছিলা যে আমাদের ফাইনাইট নন ফাইনাইট জীবনের কোথায় কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে, এই যে ভাইয়া তোমার ফাইনাইট নন ফাইনাইট ভার্ব এইভাবে কাজে লাগবে। এই কোশ্চেনটা বুঝছি কিনা ভাই কষ্ট করে ইয়েস কমেন্ট করো সবাই, কষ্ট করে ইয়েস অথবা নো লিখে আমাকে বোঝাও বা আমাকে জানাও যে ভাইয়া বুঝছি না বুঝি নাই।
কষ্ট করে আমাকে জানাও যে বুঝছি না বুঝি নাই, বুঝছি না বুঝি নাই। যদি এইটা বুঝি তাহলে আমাদের আমাদের ইয়ার ঘটনা শেষ, আমাদের ইয়ার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আমাদের আর ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে আমাদের একটা পোর্শন শেষ, রুল নাম্বার 1 শেষ, ফাইনাইট এবং নন ফাইনাইট। ক্লাসটা একটু বড় হবে, হ্যাঁ অনেক বড় ক্লাস হবে এটা আজকে। 2 নম্বরে আসি, রুল নাম্বার 2। রুল নাম্বার 2তে আমরা এখানে শিখবো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই সকল ভার্বকে বলবো যারা এদের পরে নাউন গ্রহণ করবে। আমরা যদি বাক্যের ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো অবজেক্ট উত্তর হিসেবে পাই, তাকে আমরা সেই ভার্বকে আমরা কোন ভার্ব বলবো? সেই ভার্বকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। এবং এই অবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন বসতে পারে। আর এই অবজেক্ট বসার পরে আবার সেখানে কে বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। তাহলে ট্রানজিটিভ ভার্বের জন্য সবার প্রথমে কি প্রয়োজন? একটা নাউন প্রয়োজন, এবং এই নাউনের পরে কে বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। তাহলে যদি কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি উত্তর না পাই, সেটাকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব হলে এরপরে কে বসবে? অ্যাডভার্ব বসবে। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে কে বসে? নাউন বসে। ইনট্রানজিটিভ ভার্বের পরে কে বসে? অ্যাডভার্ব বসে। সবাই একটু কষ্ট করে লেখো, সবাই লেখো ট্রানজিটিভ ভার্ব প্লাস নাউন, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্ব। সবাই লেখো ট্রানজিটিভ ভার্ব প্লাস নাউন, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্ব। যেমন হি টুক শেল্টার, প্রশ্ন করো সে কি নিয়েছিল? সে শেল্টার নিয়েছিল, সে শেল্টার নিয়েছিল। তাহলে এই শেল্টার হচ্ছে নাউন অথবা অবজেক্ট, তাহলে টুক হচ্ছে কোন ভার্ব? টুক এখানে ট্রানজিটিভ ভার্ব। আবার আন্ডার এ বিগ ট্রি, প্রশ্ন করো কোথায় নিয়েছিল? গাছের নিচে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো ট্রানজিটিভ ভার্ব হলে অ্যাডভার্ব বসতে পারে, কিন্তু প্রথমে কে বসবে? প্রথমে নাউন বসবে। নাউন বসার পরে তারপরে সেখানে কে বসতে পারে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসতে পারে। এবার চলে আসে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি কে চলে আসবে? অ্যাডভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে নাউন বা প্রোনাউন সাধারণত বসবে না, অবজেক্ট কখনো বসবে না, সরাসরি কে চলে আসবে? অ্যাডভার্ব চলে আসবে। তাহলে এইভাবে আমরা বাক্য থেকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বকে বের করতে পারবো। এবার 3 নম্বরে আসি, ফ্যাক্টিটিভ ভার্ব। এগুলো অত বেশি জরুরি না, ফ্যাক্টিটিভ অত বেশি জরুরি না। হ্যাঁ, ফ্যাক্টিটিভ কোনগুলো? এর হচ্ছে লোভী। এদের অবজেক্ট থাকা সত্ত্বেও, এই সকল ভার্বের একটা অবজেক্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণভাবে অর্থ প্রকাশের জন্য অতিরিক্ত শব্দের প্রয়োজন হয়। তাহলে যে সকল ভার্বের অবজেক্ট থাকার পরেও অর্থ প্রকাশের জন্য আরেকটা কমপ্লিমেন্টের প্রয়োজন হয়, তাদেরকে আমরা বলি ফ্যাক্টিটিভ ভার্ব। কীরকম? এই যে সিলেক্টেড, চোজ, মেড, নমিনেট, ইলেক্ট, এদেরকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। কেন? কারণ এরা এই যে মি অবজেক্টকে গ্রহণ করার পরেও অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। এদের অর্থ সম্পূর্ণ প্রকাশ করার জন্য আরও একটা শব্দের প্রয়োজন হয়। এই যে অতিরিক্ত যে শব্দটা আছে, এটাকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে লিঙ্কিং ভার্ব না, ফ্যাক্টিটিভ ভার্বের পরে অবজেক্ট বসবে আগে, তারপরে কে বসবে? অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট কি জিনিস? যে সকল শব্দ অবজেক্ট নিয়ে কথা বলে। যে সকল শব্দ কি নিয়ে কথা বলে? অবজেক্ট নিয়ে যারা কথা বলবে, যারা অবজেক্ট নিয়ে কথা বলবে তাদেরকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব বাক্যে বসা মানেই সেখানে কে চলে আসবে? অবজেক্ট কমপ্লিমেন্ট চলে আসবে। ওকে, ডান। এবার আসি কগনেট ভার্ব। কগনেট ভার্ব চেনার একটা সহজ টেকনিক হচ্ছে ভার্ব এবং অবজেক্ট সমজাতীয় হবে। কগনেট ভার্ব আমরা সেই সকল ভার্বকেই বলবো যেখানে ভার্ব এবং অবজেক্ট কি হবে? সমজাতীয় হবে, দেখে মনে হবে একই রকম প্রায়। যেমন হি ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম। তাহলে ড্রিমড এবং ড্রিম দেখতে কিছুটা একই রকম, এগুলোকে আমরা কি বলবো? কগনেট ভার্ব বলবো। আর যে অবজেক্টটা আছে, এই যে ড্রিম, এটা হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা বলবো কগনেট অবজেক্ট। এই কগনেট ভার্বের সঙ্গে যে অবজেক্টটা বলবে তাকে আমরা কোন অবজেক্ট বলবো? তাকে আমরা বলবো কগনেট অবজেক্ট। ঠিক একইভাবে যেমন র্যান আর রেস,
র্যান আর রেস, এই র্যান হচ্ছে কগনেট ভার্ব আর রেস হচ্ছে কগনেট অবজেক্ট। ঠিক একইভাবে ফট আর ফাইট, উই ফট আ গুড ফাইট, এই ফট হচ্ছে কগনেট ভার্ব আর ফাইট কি হবে কগনেট অবজেক্ট। তাহলে মনে রাখতে হবে ভার্ব এবং অবজেক্ট যখন প্রায় একই রকম হবে তখন সেটাকে আমরা বলবো কগনেট ভার্ব, ঠিক আছে, এবং অবজেক্টকে আমরা কি বলবো কগনেট অবজেক্ট। এবার আসি গ্রুপ ভার্ব অথবা ভার্বাল ফ্রেজ অথবা ফ্রেজাল ভার্ব। আমরা সবাই বই থেকে গ্রুপ ভার্বগুলো মুখস্থ করি না, যেমন লুক ফর, লুক ইনটু, ডাই অফ, ডাই ইন, ডাই ফর, কাম অ্যাবাউট, এটা পড়ছি না আমরা, পড়ছি। এই গ্রুপ ভার্বগুলোর আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ, আরেকটা নাম আছে অথবা বলা হয় ফ্রেজাল ভার্ব, ভার্বাল ফ্রেজ অথবা ফ্রেজাল ভার্ব। এগুলো কেমন, যখন ভার্বের পরে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তখন সেগুলোকে বলা হয় গ্রুপ ভার্ব অথবা ভার্বাল ফ্রেজ অথবা ফ্রেজাল ভার্ব। মানে ভার্ব হবে একটা, ওই একটা ভার্বের সঙ্গে যখন আমরা ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যোগ করব যদি অর্থ ভিন্ন হয় এগুলোকে আমরা বলবো গ্রুপ ভার্ব অথবা ভার্বাল ফ্রেজ অথবা ফ্রেজাল ভার্ব। যেমন লুক একটা ভার্ব, লুক একটা ভার্ব, এই লুকের পরে আমি যদি অ্যাট দেই অর্থ হবে তাকানো, লুকের পরে ফর দিলে হবে খোঁজা, লুকের পরে আপ দিলে হবে ডিকশনারিতে শব্দ খোঁজা, লুকের পরে ইনটু দিলে হবে তদন্ত করা, লুকের পরে ওভার দিলে হবে ইন্সপেকশন, ইন্সপেকশন না এক্সামাইন করা অথবা এড়িয়ে যাওয়া ইগনোর করা, এটাও হতে পারে লুক ওভার। আবার লুক আফটার মানে দেখাশোনা করা, লুক আপ টু মানে হচ্ছে রেসপেক্ট করা। তাহলে এই যে ভার্ব এখানে একটা, ভার্ব এখানে একটা, কিন্তু এই একটা ভার্বের সঙ্গে যখন আমরা ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যোগ করছি তখন অর্থ কি হচ্ছে ভিন্ন হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব অথবা ভার্বাল ফ্রেজ। আশা রাখি এইটুকু ক্লিয়ার হয়েছে সবার, আশা রাখি এইটুকু সবার ক্লিয়ার হয়েছে। এবার আমরা এখানে 5টা কোয়েশ্চেন সলভ করব, আমরা সবাই মিলে এখানে 5টা কোয়েশ্চেন সলভ করব। নাম্বার ওয়ান বলেছে which one is an example of intransitive verb, এখানে intransitive ভার্বের এক্সাম্পল কোনটা। এ নাম্বারে পেইন্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে দেয়ার ফেন্সেস এইটা হচ্ছে অবজেক্ট, তাহলে এ নাম্বারটা তো হচ্ছে না। বি নাম্বার উই বিলিভড দ্য বয়, আমরা কাকে বিলিভ করেছিলাম, এখানে অবজেক্ট দেওয়া আছে, এটাও হচ্ছে না। তারপরে হি গেভ দ্য পেপারস, এই পেপারসও অবজেক্ট, টু দ্য লয়ার্স এটাও অবজেক্ট, এটাও হচ্ছে না। তাহলে অ্যান্সার কোনটা হবে অপশন বি, মাই ফ্যামিলি মুভ টু অ্যানাদার সিটি, এখানে মুভড হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব এবং টু অ্যানাদার সিটি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। টু অ্যানাদার সিটি এটা কোন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 2 নাম্বার আই স্লেপ্ট আ সাউন্ড স্লিপ অ্যান্ড ফেল্ট বেটার, প্রশ্ন হচ্ছে এই স্লেপ্ট এখানে কোন ভার্ব, স্লেপ্ট কি লিঙ্কিং নাকি ট্রানজিটিভ নাকি কগনেট নাকি নন ফাইনাইট। আমরা একটু আগে বলেছিলাম যে ভার্ব এবং অবজেক্ট যখন সমজাতীয় হবে তখন সেই ভার্বকে আমরা কোন ভার্ব বলবো, কগনেট ভার্ব বলবো। তাহলে 2 নাম্বারের অ্যান্সার কোনটা হবে, 2 নাম্বারে তাবাসসুম অ্যানাদার সিটি, শুধু ইয়ানা অ্যানাদার সিটি, শুধু অ্যানাদার সিটি বললে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আমাকে টু নিতে হবে, প্রিপোজিশন সহ নিতে হবে আপু। আমি যখন শুধু বলবো অ্যানাদার সিটি, ও যেহেতু বললো আমি বলে ফেলি, আমি যখন বলবো শুধু বলবো অ্যানাদার সিটি তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কেন হবে, এটা নাউন ফ্রেজ হয়ে যাবে, এটা হয়ে যাবে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন ফ্রেজ হয়ে যায়। আমি যখন নাউন ফ্রেজের সঙ্গে প্রিপোজিশন গ্রহণ করব তখন সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যেতে পারে, ঠিক আছে, আমাকে প্রিপোজিশন সহ নিতে হবে। তাহলে আমাদের 2 নম্বরের অ্যান্সার কোনটা হবে, 2 এর হবে সি, 2 নম্বরের অ্যান্সার হবে, 2 নম্বরের অ্যান্সার হবে সি। এবার আসি 3 নম্বরে, 3 নম্বরে শি লেফট হার ব্যাগেজ বিহাইন্ড, এটাকে স্ট্রাকচার, এটার স্ট্রাকচার কোনটা, এই বাক্যটার স্ট্রাকচার কোনটা এইটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা 1 বাই 1 আসি। শি কি, শি হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে লেফট, লেফট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ভিটি মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ, কারণ এই যে হার ব্যাগেজ এইটা হচ্ছে অবজেক্ট, তাহলে এরপর অবশ্যই কি বসবে, অবজেক্ট বসবে। কোথায় ফেলে গিয়েছিল, পিছনে, পিছনে মানে অ্যাডভার্ব, তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব, যেখানে আছে সেটা হবে আমাদের অ্যান্সার। কোথায় আছে, অপশন 3 এ আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসি 4 নাম্বার, 4 নাম্বার এলেনা বিকেম আ ডক্টর, বিকেম হচ্ছে লিঙ্কিং ভার্ব। দুনিয়ার যে কোনো জায়গায়
দুনিয়ার যে কোনো জায়গায় বিকেম কি হিসেবে কাজ করে, লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। তবে সামটাইমস মাঝে মধ্যে বিকেম লিঙ্কিং ভার্ব নাও হতে পারে, কিন্তু হওয়া অর্থে বিকাম মানে যখন হওয়া, বিকাম মানে যখন হওয়া, তখন বেশিরভাগ ক্ষেত্রে সে কি হিসেবে কাজ করবে, লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করবে। আর যদি বিকাম লিঙ্কিং ভার্ব হয়, যদি বিকাম লিঙ্কিং ভার্ব হয়, এরপরে কমপ্লিমেন্ট বসবে। কে বসবে? কমপ্লিমেন্ট বসবে। তাহলে আমাকে খুঁজতে হবে কোন অপশনে লিঙ্কিং ভার্ব দেওয়া আছে। এই যে 4 নম্বরের আছে বি, তাহলে 4-এর অ্যান্সার কোনটা হবে? বি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, মাইন্ড ইওর ওন বিজনেস, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। তাহলে মাইন্ড কি হবে এখানে? মাইন্ড হবে হচ্ছে ভার্ব। এইটুকু বুঝছি কিনা আমরা? এই যে 5টা কোয়েশ্চেন সলভ করলাম, এই 5টা কোয়েশ্চেনে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে আমাকে জিজ্ঞাসা করতে হবে ভাইয়া। জিজ্ঞাসা না করলে কিন্তু ফাহিম ভাইয়া বুঝবে না যে কোনো সমস্যা আছে কি নাই। এবার আমরা পড়ব পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব কি জিনিস? কোনো যে ভার্বের সাবজেক্ট কাজটি নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করায় নেয়, সেই ভার্বগুলোকে আমরা কি বলি? পজিটিভ ভার্ব বলি। বাংলায় এটাকে আমরা কি বলবো? প্রযোজক ক্রিয়া। কি বলবো? প্রযোজক ক্রিয়া। তাহলে যে সকল ভার্বগুলোর সাবজেক্ট নিজে কাজটা করবে না, কাজটা সে নিজে করবে না, নিজে না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিবে, তাকে আমরা কি বলবো? পজিটিভ ভার্ব বলবো। ঠিক আছে? যেমন প্রথমে বলেছে কিছু কিছু ভার্ব আছে যারা নিজেরাই কি অর্থ প্রকাশ করতে পারে, পজিটিভ প্রকাশ করতে পারে। যেমন সি এর পজিটিভ হচ্ছে শো। সবাই তো লেখো তো, 1 বাই 1 করে লেখো। সি এর পজিটিভ কি? শো। ইট এর পজিটিভ হচ্ছে ফিড। নো এর পজিটিভ হচ্ছে ইনফর্ম। রিমেম্বার এর পজিটিভ হচ্ছে রিমাইন্ড। ঠিক একইভাবে লাই এর পজিটিভ লে, ফল এর পজিটিভ ফেল, রাইজ এর পজিটিভ রেইজ, লার্ন এর পজিটিভ টিচ। সবাই এগুলো একবার করে সুন্দর করে লেখো, সুন্দর করে লেখো। সি শো, ইট ফিড, নো ইনফর্ম, রিমেম্বার রিমাইন্ড, লাই লে, ফল ফেল, রাইজ রেইজ, লার্ন টিচ। সবাই একটু কষ্ট করে হয় খাতায় লেখো, না হয় কমেন্টে লেখো, আর লিখতে মন না চাইলে মনে মনে একবার করে বলো। বাম পাশে যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে অ্যাক্টিভ প্রকাশক, মানে নিজে নিজেই কাজটা করে। আর যখন আমি ডান পাশে এগুলো বলবো, যেমন শো, আই শো সামওয়ান, আমি কাউকে দেখাচ্ছি, কিন্তু দেখার কাজটা কে করতেছে? অন্য কেউ। আমি তোমাদেরকে শেখাচ্ছি, শেখার কাজটা কে করতেছে? তোমরা করছো। দ্যাটস ওয়াই এই যে টিচ, এই টিচ হচ্ছে কোন ভার্ব? টিচ হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে এই সকল শব্দগুলো বাই ডিফল্ট একটা হবে অ্যাক্টিভ প্রকাশক আর একটা হবে পজিটিভ প্রকাশক। কিন্তু ঝামেলা হবে তখনই, ঝামেলা হবে তখনই যখন অনেকগুলো ভার্ব আছে, অনেকগুলো ভার্ব আছে যারা কি করতে পারে না, কিন্তু যে সকল ভার্ব সরাসরি পজিটিভ অর্থ প্রকাশ করতে পারে না, তাদেরকে আমরা 5টা ভার্বের সাহায্য নিয়ে পজিটিভ ভার্ব বানাই। এই 5টা ভার্ব কি কি? লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। এই 5টা ভার্বের সাহায্য নিয়ে দুনিয়ার যে কোনো ভার্বকে কি বানানো যায়? পজিটিভ ভার্ব বানানো যায়। পজিটিভ ভার্ব বানানো যায়। ভেরি গুড। দুইজন লিখেছে, হাসিব লিখেছে, তাবাসসুম লিখেছে। বাকিরা চুপচাপ বসে থাকো, হ্যাঁ, কোনো সমস্যা নাই, তোমাদের না লিখলেও চলবে, কারণ সবার তো চান্স পাওয়ার প্রয়োজন নাই। সবার কি চান্স পাওয়ার প্রয়োজন আছে? না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো সিটই নাই। যতগুলো স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছে বা যে কয়টা সিট আছে তার কমপক্ষে 20 থেকে 25 গুণ শিক্ষার্থী প্রিপারেশন নেয়। তার মানে সবার তো চান্স পাওয়া যাবে না। তো এই জন্য সবার কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। যারা চান্স পেতে চাই কেবল তারা কমেন্ট করবো বা খাতায় লিখবো। ওকে, তাহলে বাক্যে যদি এই 5টা ভার্বের যে কোনো একটা ভার্ব থাকে তাহলে সেটা পজিটিভ ভার্বের প্রশ্ন হতে পারে। যেমন এই গো এর কোনো পজিটিভ ভার্ব হয় না, ডু এর কোনো পজিটিভ ভার্ব হয় না, ওয়াশ, এই ওয়াশের পজিটিভ ভার্ব পাওয়া যায় না, এই রিপেয়ার এর কোনো পজিটিভ ভার্ব পাওয়া যায় না। যেহেতু এই ভার্বগুলো পজিটিভ ভার্ব পাওয়া যায় না, তখন এই 5টা ভার্বের সাহায্য নিয়ে আমরা এই সকল ভার্বগুলোকে কি বানাতে পারবো? পজিটিভ বানাইতে পারবো। যেমন এইখানে গো, যেমন আই গো, এখানে গো কিন্তু পজিটিভ না, কিন্তু আই মেড হিম গো, এইখানে গো হচ্ছে পজিটিভ। আই ডু, এইখানে ডু পজিটিভ না, কিন্তু আই হ্যাড মাই ব্রাদার ডু মাই হোমওয়ার্ক, এইখানে ডু হয়ে গেল পজিটিভ। কেন হয়ে গেল? এই যে আমরা মেড ব্যবহার করেছি, এই যে আমরা হ্যাড ব্যবহার করেছি, এই দুটো সহ এই 5টা ভার্ব ব্যবহার করে ইংরেজি গ্রামারের যে কোনো ভার্বকে আমরা পজিটিভ ভার্ব বানাইতে পারবো। এতটুকু যদি বুঝি, লেখো সবাই ইয়েস।
হ্যাঁ খাতায় লেখো, কোনো সমস্যা নাই, খাতায় লেখো, কোনো সমস্যা নাই, লেখো, লিখলেই হইলো। সো এইটা গেল আমাদের পজিটিভ ভার্বের একটা মেইন কনসেপ্ট, যে ভাই পরীক্ষায় দুইভাবে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে সরাসরি প্রশ্ন করবে নিচের কোনটি পজিটিভ ভার্ব, তোমরা যেগুলো কমেন্টে লিখছো এগুলো থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি পজিটিভ ভার্ব, এভাবে প্রশ্ন আসতে পারে। আর যদি এভাবে প্রশ্ন না হয় তখন এই 5টা ভার্ব হ্যাভ, লেট, মেক, গেট, হেল্প, এই 5টা ভার্ব থেকে প্রশ্ন আসবে। যদি 5টা ভার্ব থেকে প্রশ্ন আসে তাহলে এই গঠন তোমাকে জানতে হবে। এই গঠনটা হচ্ছে VVI, তোমাকে জানতে হবে, তোমাকে সবার প্রথমে জানতে হবে যে প্রশ্নটা পরীক্ষায় আসছে সেইটা পজিটিভ ভার্বে প্রশ্ন কিনা। আমাকে জানতে হবে যে ভার্বটা, যে প্রশ্নটা আসছে এটা পজিটিভ ভার্বে প্রশ্ন কিনা। কেন? কারণ পজিটিভ ভার্ব টেন্সের কোনো নিয়ম মেনে চলে না, পজিটিভ ভার্ব এগ্রিমেন্টের কোনো নিয়ম মেনে চলে না, পজিটিভ ভার্বের নিজের কিছু নিয়ম আছে। এইটা হচ্ছে একটা পজিটিভ ভার্বের স্ট্রাকচার। তুমি এখান থেকে সাবজেক্টটাকে বাদ দিয়ে দাও, এটার আমার প্রয়োজন নাই, কারণ অনেক সময় সাবজেক্ট আসে না। তুমি এটাকে বাদ দিয়ে দাও, অনেক সময় বাক্যে অবজেক্টকেও খুঁজে পাওয়া যায় না। লাগবে কোনটুকু? যে 5টা ভার্ব। কোন 5টা ভার্ব? যেমন কি কি ছিল? হ্যাভ ছিল, তারপরে গেট ছিল, লেট ছিল, আমাদের হেল্প ছিল, আর একটা ছিল মেক। এই 5টা ভার্বের যে কোনো একটা ভার্ব আমাকে লাগবে। অ্যান্ড একটু কষ্ট করে মনে রাখো সবাই, এই যে 5টা ভার্ব আমি তোমাদেরকে বললাম, এই 5টা ভার্ব ফাইনাইট ভার্ব হিসেবেও বসতে পারে, এই 5টা ভার্ব নন ফাইনাইট ভার্ব হিসেবেও বসতে পারে। তার মানে এই হ্যাভ হতে পারে হ্যাড, গেট হতে পারে গট, লেট হতে পারে লেট, হেল্প হতে পারে হেল্পড, মেক হতে পারে মেড, এরা ফাইনাইট ভার্ব হিসেবে বসতে পারে। আবার এই 5টা ভার্ব নন ফাইনাইট ভার্ব হিসেবেও বসতে পারে। কীরকম? হ্যাভ হতে পারে হ্যাভিং, গেট হতে পারে গেটিং, লেট হতে পারে লেটিং, হেল্পিং, মেকিং, আবার ইনফিনিটিভও হতে পারে। তার মানে এই 5টা ভার্বের যে কোনো একটা চেহারা হলেই আমরা ধরে নিতে পারি হয়তো বা এটা পজিটিভ ভার্বের প্রশ্ন হতে পারে। তবে শুধু এগুলো থাকলেই হবে না, এই 5টা ভার্বের ইমিডিয়েট পরে আমাদের কি প্রয়োজন? নাউন বা প্রোনাউন প্রয়োজন। কি রকম? যেমন দেখো, আমি আমার ভাইকে দিয়ে কাপড় ধুয়ে নেই, তাহলে কাকে দিয়ে ধুয়ে নিলাম? আমার ভাইকে। এই ভাইকে এখানে বসাতে হবে, ঠিক আছে? মানে যাকে দিয়ে আমি কাজটা করাচ্ছি তাকে এখানে নাউন বা প্রোনাউন হিসেবে বসাতে হবে। আমি কি বললাম? আমি আমার গাড়িটি ওয়াশ করিয়ে নেই, তাহলে এই গাড়িটাকে এখানে বসাতে হবে, এই 5টা ভার্বের পরে বসাতে হবে, ঠিক আছে? এখন এই যে ব্রাদার অথবা কার এখানে বসলো, এই ব্রাদার অথবা কার হয় হবে ডুয়ার, না হয় হবে রিসিভার। ভাইয়া ডুয়ার মানে কি? ডুয়ার মানে পারে, কোনো কাজ করতে পারে। রিসিভার মানে কি ভাইয়া? রিসিভার মানে হচ্ছে পারে না, কোনো ধরনের কাজ করতে পারে না। রিসিভার মানে কোনো ধরনের কাজ করতে পারে না। তাহলে আমরা যখন বসাবো যে আমি আমার ভাইকে দিয়ে কাজটা করাই নেই, তাহলে আমার ভাই হয় হবে ডুয়ার, না হয় হবে রিসিভার। আমি আমার গাড়িটি পরিষ্কার করিয়ে নেই, তাহলে আমার গাড়ি হয় হবে ডুয়ার, না হয় হবে রিসিভার। আমি আমার টিচারকে দিয়ে পড়া বুঝিয়ে নেই, তাহলে আমার টিচার হয় হবে ডুয়ার, না হয় হবে রিসিভার। তাহলে আমরা এই 5টা ভার্বের পরে যে নাউন বা প্রোনাউনটাকে বসাবো, সেই নাউন বা প্রোনাউনটা হয় হবে ডুয়ার, না হলে হবে রিসিভার। এটা গেল। এবার পরীক্ষায় যেখানে প্রশ্ন আসবে যে ভার্বটাকে আমরা পজিটিভ বানাবো, আমি আমার ভাইকে দিয়ে কাপড় ধুইয়ে নেই, এই ভার্বটা এখানে আসবে ওয়াশ। আমি আমার টিচারকে দিয়ে হোমওয়ার্ক করিয়ে নেই, এখানে আসবে ডু, করিয়ে নেওয়া। আমি আমার মেকানিককে দিয়ে টিভি রিপেয়ার করে নেই, এইখানে আসবে রিপেয়ার। তাহলে যে ভার্বটাকে পজিটিভ বানাবো, এই ভার্বের 4টা ফর্ম হবে। এই ভার্বটা হয় হবে বেস ফর্ম, এই ভার্বটা হয় হবে ইনফিনিটিভ 2+ বেস ফর্ম, এই ভার্বটা হয় হবে V3, না হলে এই ভার্বটা হবে B+V3। এই 4টা হতে পারে পজিটিভের উত্তর। এই 4টা ফর্মের যে কোনো একটা ফর্ম হবে উত্তর, ঠিক আছে? এখন আমাকে আমার সবার প্রথম কাজ আমাকে খুঁজে বের করতে হবে এই ডুয়ার বা যে রিসিভারটা দেওয়া আছে বা নাউন বা প্রোনাউনটা দেওয়া আছে, এটা ডুয়ার নাকি রিসিভার। কারণ এই 5টা ভার্বের সঙ্গে ডুয়ার বসলে অ্যান্সার হবে একটা, আবার রিসিভার বসলে অ্যান্সার হবে অন্য আরেকটা। তাহলে আমাদের প্রথম যে চ্যালেঞ্জ, যে চিনব কিভাবে, আমরা কিন্তু চিনে ফেলছি যে প্রথমে 5টা ভার্বে একটা ভার্ব লাগবে,
এরপরে একটা অবজেক্ট লাগবে, মানে যাকে দিয়ে কাজটা করিয়ে নিব, এরপরে যে কাজটা করিয়ে নেব সেই কাজটা লাগবে। এই তিনটা জিনিস আমার পাশাপাশি লাগবে, তাহলে এটা কিসের প্রশ্ন হবে? পজিটিভ ভার্বের প্রশ্ন হবে। যদি এই তিনটার মধ্যে কোনো একটাও বাক্যে মিসিং হয় তাহলে এটা পজিটিভ ভার্বের প্রশ্ন হবে না। তাহলে এখন প্রশ্ন ভাইয়া সলভ করবো কিভাবে? আমাকে সবার প্রথমে চিনতে হবে বা বুঝতে হবে এই নাউন বা প্রোনাউনটা ডুয়ার নাকি রিসিভার। চলো এইটা আমরা একটু আলোচনা করি। আমরা সবাই একটু এইটা আলোচনা করব যে ডুয়ার বের করব কিভাবে, রিসিভার বের করব কিভাবে। যেমন দেখো, আমি বললাম আমি আমার ভাইকে দিয়ে, মাই ব্রাদার, আমি আমার ভাইকে দিয়ে কাপড় ধুয়ে নেই। তোমরা আমাকে অ্যান্সার, তোমরা কমেন্ট করবা। তাহলে বলো আমার ভাই কাপড় ধুইতে পারবে কি পারবে না? যদি পারে তাহলে হবে ডুয়ার, যদি না পারে তাহলে হবে রিসিভার। তোমরা আমাকে বলো আমার ভাই ডুয়ার নাকি রিসিভার। আমি ওয়াশিং মেশিন দিয়ে, আমি আবার বললাম যে আমি ওয়াশিং মেশিন দিয়ে কাপড় ধুয়ে নেই। তাহলে এবার আমাকে বলো ওয়াশিং মেশিন কাপড় ধুইতে পারে নাকি পারে না? ওয়াশিং মেশিন ডুয়ার নাকি রিসিভার? প্রথমে বলো ব্রাদার ডুয়ার নাকি রিসিভার, তারপরে বলো ওয়াশিং মেশিন ডুয়ার নাকি রিসিভার। এবার আমি বললাম আমি আমার টিচারকে দিয়ে হোমওয়ার্ক করিয়ে নেই। ভার্বটা হচ্ছে ডু। আমার প্রশ্ন টিচার হোমওয়ার্ক করতে পারবে কি পারবে না, বা টিচার কোয়েশ্চেন সলভ করতে পারবে কি পারবে না? তো টিচার ডুয়ার হবে নাকি রিসিভার হবে? তাহলে এই যে গেল। আরেকটা নিলাম মাই ব্রাদার, আমি এখানে ভার্ব দিলাম এক্সপেল, যে আমার ভাইকে পরীক্ষা কি করা হয়েছে? এক্সপেল করা হয়েছে। তখন আমার ভাই ডুয়ার হবে নাকি রিসিভার হবে? এবার তোমরা নিজেদের মতো করে অ্যান্সার করেছো, এবার আমি আমার মতো করে অ্যান্সার করি, তোমরা দেখো বোঝো নাকি বোঝো না। আমি যখন বলবো আমার ভাই কাপড় ধুতে পারে কিনা, অবশ্যই পারে, তখন আমার ভাই কি হবে? তখন আমার ভাই হবে ডুয়ার। কিন্তু আমি যদি বলি আমার ভাইকে পরীক্ষায় টিচার এক্সপেল করিয়েছেন, তাহলে ব্রাদার কিন্তু নিজেকে এক্সপেল করতে পারবে না। একটা স্টুডেন্ট কিন্তু নিজেকে এক্সপেল করতে পারে না, এক্সপেল টিচার করে। যখন এক্সপেল হবে ভার্ব, তখন ব্রাদার হবে রিসিভার। ঠিক আছে? তো ডুয়ার হবে নাকি রিসিভার হবে, এটা ডিপেন্ড করবে কোন ভার্ব দেওয়া আছে তার উপরে। আচ্ছা, এখানে একজন লিখছে টিচার ডুয়ার, টিচার তো নাই এখানে দেওয়া, তাই না? তাবাসসুম, টিচার কি এখানে দেওয়া আছে? টিচারকে দেওয়া নাই। দেওয়া কি আছে এখানে? মাই ব্রাদার। আমাকে বের করতে হবে ব্রাদার ডুয়ার নাকি রিসিভার। তুমি ঠিকই বলছো টিচার ডুয়ার, কিন্তু টিচার এখানে দেওয়া নাই। সো যেটা প্রশ্ন থাকবে না ওইটা আমরা মাথায় নিব না। এবার আসি, ওয়াশিং মেশিন কাপড় ধুতে পারে কি পারে না? অবশ্যই পারে। মেশিনের নামটাই কি? ওয়াশিং মেশিন। কাজ কি? ধোয়া। হ্যাঁ, বলতে পারো যে ভাইয়া মেশিন তো নিজে চালু হতে পারে না, কিন্তু এখানে তো চালু হওয়ার কথা নাই, এখানে কাপড় ধোয়ার কথা বলছে। ওয়াশিং মেশিন অবশ্যই ধুইতে পারে, তাহলে সে কি হবে? ডুয়ার। এবার আসি, টিচার কোনো অঙ্ক বা কাজ বা হোমওয়ার্ক করতে পারে কি পারে না? জি পারে। টিচার কি হবে? ডুয়ার। বুঝছি না বুঝি না ভাই। হাসিফ, না বোঝার কিচ্ছু নাই ভাইয়া, তুমি শুধু প্রশ্ন করবা। আমি বললাম আমি হাসিফকে দিয়ে ঘর মুছে নেই। আমি বললাম আমি হাসিফকে দিয়ে ঘর মুছে নেই, আমি ঘর ওয়াশ করে নেই। এবার বলো হাসিফ ঘর ওয়াশ করতে পারবে কিনা? অবশ্যই পারবে। যদি পারে তাহলে হাসিফ কি হবে এখানে? হাসিফ হবে এখানে ডুয়ার। হাসিফ কি হবে? ডুয়ার। এবার আমি যদি বলি আমি আমার রুম ক্লিন করে নেই, আমি আমার রুম ওয়াশ করে নেই, তাহলে এই রুম কি নিজেকে ওয়াশ করতে পারে? না, পারে না। রুম কি হবে? রিসিভার। আমি যদি বলি আমি আমার গাড়িকে ধুইয়ে নেই, তাহলে গাড়ি কি নিজেকে ওয়াশ করতে পারবে? না, গাড়ি কি হবে? রিসিভার। এবার বলো বুঝছে না বুঝি নেই। আমরা কি ডুয়ার রিসিভার বের করতে পারবো কি পারবো না? আমাকে আহামরি চিন্তা করতে হবে না, আমাকে জাস্ট প্রশ্ন করতে হবে যে নাউনটা সেই কাজটা করতে পারে নাকি পারে না। দ্যাটস ইট। যদি এইটা বুঝি, এবার আসো আমরা কোশ্চেন সলভ করবো কিভাবে। আমাদেরকে দুইটা শর্টকাট মুখস্থ করতে হবে।
আমাদেরকে দুইটা শর্টকাট মুখস্থ করতে হবে। শর্টকাট নাম্বার ওয়ান, ডুয়ার মানেই কোন ফর্ম? ডুয়ার মানেই বেস ফর্ম। ডুয়ার মানেই কোন ফর্ম? বেস ফর্ম। তবে গেটের সঙ্গে ডুয়ার বসলে তখন হবে ইনফিনিটিভ। সবাই কমেন্টে লেখো, সবাই লেখো ডুয়ার মানে বেস ফর্ম। সবাই কমেন্টে লেখো ডুয়ার মানে বেস ফর্ম, ডুয়ার মানে বেস ফর্ম। তবে যদি গেট থাকে তখন সেখানে হবে ইনফিনিটিভ। 5টা ভার্বের মধ্যে 4টার ক্ষেত্রে ডুয়ার হলে হবে বেস ফর্ম, আর গেটের ক্ষেত্রে হলে হবে ইনফিনিটিভ। সবাই লেখো ডুয়ার মানে বেস ফর্ম, সবাই লেখো ডুয়ার মানে বেস ফর্ম। রাকিবুল অনিক, তুমি যদি আসলে না বোঝো তাহলে ওকে, আর যদি ফাইজলামি করে মেসেজ দাও তাহলে ভাই বোঝো, কিন্তু টাকা তুমি পে করছো, তোমার টাকা যাবে লস, দিব বের করে। আর যদি আমি আজকে খোঁজ নিব তুমি এখানে ফ্রিতে এনরোল করতে পারছো কিনা, যে টপ 20 যারা ছিল এরা কিন্তু ফ্রিতে এনরোল করছে, আর তুমি যদি টপ 20-র মধ্যে হও প্রশ্ন নাই, তুমি ক্লাস শেষের মধ্যেই, এই ক্লাস শেষের পর তুমি গ্রুপ থেকে মানে তুমি আলিমুল গায়েব হয়ে যাবা, ঠিক আছে? আলিমুল গায়েব হয়ে যাবা। সো ক্লাসের মধ্যে দয়া করে ফাইজলামি করবা যখন মুড আসবে ফাইজলামির, যখন দেখবা যে ভাইয়া আমিও করতেছি তখন করবা। বা যে মোমেন্টে সিরিয়াস পড়াইতেছি ওই মোমেন্টে কোনো ধরনের ফাইজলামি করার কোনো প্রয়োজন নাই, কারণ এইটা পজিটিভ ভার্ব ভাই। তুমি যদি না বোঝো পরীক্ষার হলে আমি গ্যারান্টি দিলাম তুমি ভুল করে আসবা। শুধু তুমি না, যে কোনো যত ভালো স্টুডেন্ট হোক, ও যদি বুঝতে না পারে এটা পজিটিভ ভার্বের প্রশ্ন, ও সারা জীবন টেন্স নিয়ে চিন্তা করবে কোন টেন্সে করব, কিন্তু পজিটিভ ভার্বের কি হয় না, কোনো টেন্সে হয় না। ইয়েস হাবিবা, ডুয়ার হলে অ্যাক্টিভ আর রিসিভার হলে প্যাসিভ। দেখো দেখো দেখো, আমি এখন প্রশ্ন সলভ করব। মাই ফ্রেন্ড মেড রাকিব অথবা মি ডু হিজ হোমওয়ার্ক। তাহলে রাকিব কি হোমওয়ার্ক করতে পারবে কি পারবে না? পারবে। পারলে কোন ফর্ম? পারলে কে? ডুয়ার। অ্যান্ড ডুয়ার মানে কোন ফর্ম? বেস ফর্ম। টিচার প্ল্যান করতে পারে কিনা আমাকে বলো তো। যে পরীক্ষার যখন যে সিলেবাস বানায়, সিলেবাস কে বানায়? টিচারই তো বানায় না, তাই তো? তাহলে এই টিচার প্ল্যান করতে পারবে, টিচার হচ্ছে ডুয়ার। ডুয়ার মানে কোন ফর্ম? বেস ফর্ম। তবে গেট হলে কে বসবে? ইনফিনিটিভ। এই যে দেখো গেট দেওয়া আছে, এই জন্য ইনফিনিটিভ বসছে। শামিম লেটস মি ডু দ্য ওয়ার্ক। এই যে মি মানে কি? আমি মানে একটা ব্যক্তি, সে একটা কাজ করতে পারে নাকি পারে না? অবশ্যই পারে। পারলে ডুয়ার মানে কোন ফর্ম? বেস ফর্ম। ফারিয়া হেল্পস মি, ফারিয়া আমাকে হেল্প করে কি করতে? ড্রাইভ করতে। ড্রাইভটা কে করবে? আমি করব। আমি ড্রাইভ করতে পারবো কি পারবো না? জি, একটা মানুষ ড্রাইভ করতে পারে। তাহলে ডুয়ার মানে কোন ফর্ম? বেস ফর্ম। এই যে ড্রাইভ আসছে। তবে মনে রাখতে হবে হেল্পের ক্ষেত্রে চাইলে ইনফিনিটিভ বসানো যেতে পারে। আবারও বলি, হেল্পের পরে ডুয়ার থাকলে মেইনলি বসবে বেস ফর্ম। তবে যদি কখনো বেস ফর্ম না থাকে তখন সেখানে ইনফিনিটিভ বসানো যেতে পারে। তবে যদি বেস ফর্ম হয় তাহলে উত্তর কোনটা হবে? বেস ফর্মই হবে। তো কার ওয়াশ কি আমরা এখন বলছি রে ভাই? কি একটা অবস্থা পোলাপাইনের রে, তুমি ফের কেমনে বুঝলা রে? ওকে, এনিওয়ে, যদি আমার রাকিব না কি নাম ছিল ওর, হ্যাঁ রাকিবুল অনিক, যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় আমার পক্ষ থেকে সরি। আর তুমিও বলো তুমি না কোনটা বলছো, বোঝো নাই নাকি কারের কথা বলছো? আই এম সরি, যদি আমার পক্ষ থেকে ভুল হয় আই এম সরি। ওকে, পরে চলে আসি ভাই, পরে চলে আসি। তাহলে শর্টকাট নাম্বার ওয়ান কি হবে? ডুয়ার মানে কোন ফর্ম? বেস ফর্ম। ডুয়ার মানে বেস ফর্ম। তবে পার্থক্যটা কোথায় হবে? গেটের ক্ষেত্রে ডুয়ার হলে কে বসবে? ইনফিনিটিভ বসবে। এবার আসি শর্টকাট নাম্বার টু। শর্টকাট নাম্বার টুতে কি হবে? দেখো রিসিভার মানে ভি3। তবে যখন লেটের সঙ্গে রিসিভার বসবে তখন বসবে ভি3। সবাই লেখো রিসিভার মানে ভি3। সবাই লেখো রিসিভার মানে ভি3। তবে যদি সেখানে লেট থাকে তখন সেখানে অ্যান্সার হবে বি প্লাস ভি3। যেমন এখানে আছে প্রবলেম তো নিজেকে সলভ করতে পারবে না। প্রবলেম ডুয়ার না রিসিভার? প্রবলেম হচ্ছে রিসিভার। এখানে কে বসছে? লেট হলে কে বসবে? বি প্লাস ভি3। দ্য ম্যাথ ভার্ব হচ্ছে সলভ।
ম্যাথ কিন্তু নিজেকে সলভ করতে পারবে না, তার মানে ম্যাথ হচ্ছে এখানে রিসিভার, রিসিভারের ক্ষেত্রে গট হলে কে বসবে V3, ঠিক সিমিলারলি হ্যাড হলে কে বসবে এখানে V3 বসবে, কারণ কাপড় নিজেকে ওয়াশ করতে পারে না। তাহলে শর্টকাট নাম্বার 2 কি বলছে, রিসিভার মানেই হচ্ছে V3, রিসিভার মানেই হচ্ছে V3, তবে লেট হলে, সরি সরি রাকিব আমার পক্ষ থেকে সরি ভাইয়া ভুল বোঝার জন্য, সরি আমার পক্ষ থেকে সরি। দেখো ভাইয়া অপশনে দুটো থাকলে তখন বেস ফর্ম বসবে তাবাসসুম, তখন বেস ফর্ম হবে। আমি এই জন্য আগেই বলছি যে বেস ফর্মটা আগে লাগবে, যদি কোনো কারণে আপু বেস ফর্ম না পাই তখন ইনফিনিটিভ হবে অ্যান্সার। অ্যান্ড তোমরা দেখবা নেলসন ম্যান্ডেলায় বলা আছে হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে কিন্তু টু উইন ছিল না। সো বেস ফর্মটাই আমার জন্য সব থেকে বেশি পারফেক্ট, যদি কোনো কারণে বেস ফর্ম না পাই তখন অ্যান্সার হবে ইনফিনিটিভ। এবার আসি আমরা এই 5টা কোয়েশ্চেন সলভ করব। 5টা কোয়েশ্চেন আমি 2 মিনিট সময় দিলাম, 6টা কোয়েশ্চেন আমি 2 মিনিট সময় দিলাম, এই 2 মিনিট আমি চুপ হয়ে থাকবো, সবাইকে কমেন্ট করতে হবে। যারা আজকের ক্লাসে বা এইগুলা কমেন্ট করবে না আমি দেখে রাখবো কে কে করতেছো কে কে করতেছো না। আমি আরেকদিন ওয়ার্নিং দিব, এরপর থেকে একদম লিভ মারা শুরু করে দিব ভাই, ঠিক আছে? তো যারা পড়াশোনার উদ্দেশ্যে আসছো দয়া করে কোশ্চেনগুলো সলভ করো, আমি 2 মিনিট সময় দিলাম, এরপর আমি সলভ করে দিব দ্রুত। ভাই পানি নাই, একটু কষ্ট করবেন। দ্রুত করো সবাই, দ্রুত, 2 মিনিট সময় অনলি। থ্যাংক ইউ ভাই। আর 30 সেকেন্ডস দিলাম, করো। ভুল হলে কোনো সমস্যা নাই, ভুল নিয়ে কোনো ভয় পাবে না, কেউ কোনো ভুল নিয়ে ভয় পাবে না। ওকে, অনেকে 6 চলে গেছে, মাধবী 6 চলে গেছে, ভেরি গুড। বাকিরা করো ভাই, আস্তে আস্তে করো, কোনো কোনো প্যারা নাই, কোনো চিন্তা নাই, জাস্ট করে ফেলো আস্তে আস্তে, কোনো চিন্তা নাই। হাসিব 5টা করছে, হাসিব আরেকটা আছে, করে ফেলো। রাকিবুল 5টা করছে, ভেরি গুড। হান্নান হাফসা বিনতে 5টা করেছে, ভেরি গুড। বাকিরা করো, নুসরাত জাহান করে ফেলো আপু, রাকিব করো, সামিন ইয়াসার করে ফেলো, হিমেল করে ফেলো। বাকিগুলা একটা করে উধাও হয়ে গেছে, দেখি হিমেল কোথায় তুমি? ওকে গুড। দেখো আমি এবার সলভ করি, সবাই মিলিয়ে নাও। আই গট মাই কার, গট হচ্ছে গট পরে, মাই কার ভার্বটা কি? ভার্বটা হচ্ছে রিপেয়ার, ভার্বটা দেওয়া আছে রিপেয়ার, তাহলে আমার গাড়ি কি রিপেয়ার করতে পারবে নিজেকে? না, তাহলে মাই কার হচ্ছে রিসিভার, রিসিভার মানে হচ্ছে V3, তাহলে অ্যান্সার হবে বি। সবাই অ্যান্সার দেখো, পরে না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবো অমুকটা বুঝি নাই।
শি ডিড নট লেট মি, এই যে লেট দেওয়া আছে পজিটিভ ভার্ব, তাহলে মি এখানে ভার্বটা কি, ভার্বটা হচ্ছে সি মানে দেখা, তাহলে আমি দেখতে পারবো কি পারবো না, জি ভাইয়া পারবো, তাহলে মি এখানে ডুয়ার মানে বেস ফর্ম কোনটা আছে, বি নাম্বারে, তাহলে 2 এর হবে বি। দ্য এক্সামিনার মেড আস, এই যে মেড তারপরে আস এর ভার্ব দেওয়া আছে শো, সব জায়গায় শো দেওয়া আছে, তাহলে আমরা মানুষ দেখতে পারবো কি পারবো না, জি ভাইয়া পারবো, পারলে হচ্ছে ডুয়ার মানে বেস ফর্ম, কোথায় আছে অপশন এ, 3 নম্বরের হবে এ। 4 নম্বর, ইট কস্টস অ্যাবাউট $30 টু হ্যাভ আ টুথ, এই যে টু হ্যাভ, আমি বলছিলাম কিনা যে এগুলো ডুয়ারও, এগুলো ফাইনাইট ভার্বও হতে পারে, এগুলো নন ফাইনাইট ভার্বও হতে পারে, আইএনজিও হতে পারে, ইনফিনিটিভও হতে পারে, V3ও হতে পারে, V2ও হতে পারে। তাহলে টুথ আর ভার্বটা হচ্ছে এখানে ফিল, টুথ ফিল মানে দাঁত যখন ক্ষয়ে যায় তখন দাঁতে সিমেন্ট জাতীয় কিছু দিতে হয়, দিয়ে দাঁতটাকে ফিল করতে হয়, এটা বলে টুথ ফিলিং। তাহলে দাঁত কি নিজে নিজে ফিল হবে নাকি ডেন্টিস্ট ফিল করাবে, তাহলে টুথ এখানে রিসিভার মানে V3 কোথায় আছে, এই তো ফিল্ড, তাহলে 4 হবে বি। আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান, তাহলে গেট দেওয়া আছে পজিটিভ ভার্ব, ইলেকট্রিশিয়ান রিপেয়ার করতে পারবে কি পারবে না, পারলে ডুয়ার মানে বেস ফর্ম, কিন্তু গেট হলে হবে ইনফিনিটিভ, তাহলে অ্যান্সার কোনটা হবে, টু মেন্ড মানে রিপেয়ার। দ্য স্পিকার ফেল টু মেক, এই যে টু মেক দেওয়া আছে, টু মেক, এরপর আছে দ্য অডিয়েন্স শুনতে পারে কি পারে না, পারে, ডুয়ার মানে বেস ফর্ম, তাহলে অ্যান্সার কোনটা হবে, লিসেন। এবার সবাই এক কথায় বলো, পজিটিভ পারবো কি পারবো না, ইয়েস অর নো, সিম্পলি সবাই এক কথায় বলো, পজিটিভ পারবো কি পারবো না, ইয়েস অর নো। যে নামগুলো কমেন্ট করেছে আমার এই নামগুলো মনে আছে, আমি আগামী কালকে ইনশাল্লাহ ক্লাস নেবো, পরশুদিন ইনশাল্লাহ ক্লাস নিব, আমি দেখবো যে এই নামগুলো থাকে কি থাকে না। যারা রেগুলার ক্লাস করবে না আমাদেরকে জানাতে হবে যে কেন করতে পারছো না, হতে পারেই যে ভাইয়া এই সময় আমার কোচিংয়ে ক্লাস আছে বা এই সময় অন্য কোনো কাজ, জানাতে হবে। অ্যান্ড যখন তুমি রেকর্ড ক্লাসটা করবা তখন বলতে হবে যে ভাইয়া ক্লাস করেছি, না হলে কিন্তু হবে না রে ভাই, না হলে হবে না। 5 এ হলো না কেন, এই যে গেট দেওয়া আছে তাবাসসুম, গেট হলে তো ইনফিনিটিভ হবে, এই জন্য হবে না, বুঝছো ভাইয়া, ওকে ডান। এবার আমরা পড়বো সাবজাংটিভ ভার্ব, এটা খুবই সোজা, মাত্র 15 মিনিটের মতো লাগবে, খুবই সহজ। অ্যান্ড এরপরে আমরা পড়বো নন ফাইনাইট ভার্ব, 15 মিনিট মানে আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে আমাদের পড়া শেষ হবে। কয়টা বাজে, 2:55 বাজে, তো ধরো 3:30-এর মধ্যে বা 3:45-এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের পড়া শেষ হবে। তো ধৈর্য ধরে সবাই একটু বসো। সাবজেক্টিভ ভার্ব কি জিনিস, যে সকল ভার্ব দ্বারা একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে কোনো কাজ করার জন্য আদেশ করবে, উপদেশ করবে, অনুরোধ জানাবে, দাবি জানাবে, জোর করবে অথবা নিষেধ করবে, এগুলো যখনই করবে তখন সেই ভার্বগুলোকে আমরা কি বলবো, সাবজাংটিভ ভার্ব বলবো। অ্যান্ড মনে রাখতে হবে এই সাবজাংটিভ ভার্ব টেন্সের নিয়ম মেনে চলে না বা টেন্স মানে না, তার মানে ঠিক আগের মতো যন্ত্রণা হয়ে গেছে, পজিটিভ ভার্বের মতো যন্ত্রণা হয়ে গেছে, যে এই ভার্বগুলো যখন বাক্যে থাকবে এরা কি মেনে চলবে না, এরা টেন্স মেনে চলবে না, এদের নিজস্ব নিয়ম আছে, এই ভার্বগুলোর নিজেদের কিছু সিস্টেম আছে, নিয়ম আছে। যেমন পজিটিভে কি ছিল, ডুয়ার হলে হবে বেস ফর্ম, রিসিভার হলে কি হবে বি প্লাস ভি মানে V3, এগুলো হচ্ছে পজিটিভের নিয়ম। তেমনি সাবজেক্টিভ ভার্বেরও কি আছে, কতগুলো নিয়ম আছে। এই জন্য আমাকে জানতে হবে বা চিনতে হবে বা বুঝতে হবে যে এটা সাবজেক্টিভ ভার্বের প্রশ্ন কিনা, এটা আমাকে জানতে হবে। লাইফ কি আটকে গেছে না, ঠিক আছে, ওকে, আমি মাধবী 4টা আগে শেষ করে দেবো, ডোন্ট ওয়ারি। যেমন দেখো সাবজাংটিভ ভার্বের প্রশ্ন চেনার উপায়, আচ্ছা একটা এক্সাম্পল দেখো, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট স্টপ স্মোকিং। দুনিয়াতে কখনো দেখছো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এর সঙ্গে এস বা ইএস যুক্ত হয় না? জীবনে কোথাও দেখো নাই, একমাত্র সাবজাংটিভের ক্ষেত্রেই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও এস বা ইএস যোগ করা হয় না। এই জন্যই এই ভার্বটা এত বেশি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার হলে তোমার কখনোই মনে হবে না এখানে স্টপ বসবে, কিন্তু স্টপই হবে অ্যান্সার। একটু থামো, আরো অনেক কিছু তোমাদেরকে এখন আমি আস্তে আস্তে দেখাবো। যেমন দেখো
এখানে বলেছে সাবজেক্টিভ ভার্ব চেনার উপায়। আমাকে সাবজেক্টিভ ভার্ব আগে চিনতে হবে বা প্রশ্ন চিনতে হবে যে এইগুলা এই কন্ডিশন হলে আমরা এটাকে বলতে পারবো যে এটা সাবজেক্টিভ ভার্বের প্রশ্ন। নাম্বার ওয়ান কি লাগবে? বাক্যে সাবজেক্টিভ ভার্ব লাগবে অথবা বাক্যে সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ লাগবে, যে কোনো একটা। হয় প্রয়োজন সাবজেক্টিভ ভার্বের, না হয় প্রয়োজন সাবজেক্টিভ অ্যাডজেক্টিভের। ভাইয়া কোনগুলো এগুলা? যেমন দেখো, অ্যাডভাইস, ইনসিস্ট, মুভ, ডিমান্ড, প্রপোজ, সাজেস্ট, রিকোয়ার, কমান্ড, রিকোয়েস্ট, প্রেফার, রিকমেন্ড, আর্জ, আস্ক, ডিগ্রি, অর্ডার। এইগুলা দেখবা হয় বোঝাবে আদেশ, না হয় উপদেশ, না হয় নিষেধ, না হয় জোর, না হয় দাবি, না হয় প্রস্তাব। এই সকল ভার্বগুলোকেই আমরা বলবো সাবজেক্টিভ ভার্ব। আবার একইভাবে আরও কিছু আছে সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ। এরাও কীরকম বা কোনগুলা? যেমন অবলাইগেটরি, নেসেসারি, ম্যান্ডেটরি, ইম্পর্ট্যান্ট, আর্জেন্ট, ইম্পারেটিভ। এই সকল অ্যাডজেক্টিভগুলোকে আমরা কি বলবো? সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ বলবো। তাহলে নাম্বার ওয়ান কন্ডিশন, বাক্যে হয় লাগবে সাবজেক্টিভ ভার্ব, না হয় প্রয়োজন সাবজেক্টিভ অ্যাডজেক্টিভের। এই দুটোর যে কোনো একটা জিনিস প্রয়োজন। নাম্বার টু, বাক্যে কনজাংশন হিসেবে অবশ্যই দ্যাট থাকতে হবে এবং দ্যাট না হলে সাবজেক্টিভ হয় না। নাম্বার টু কি লাগবে? দ্যাট লাগবে। নাম্বার থ্রি, বাক্যে দুইটি ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট একই হলে সাবজেক্টিভ হয় না। একটু কমন সেন্স অ্যাপ্লাই করে দেখো তো, যে আমরা যখন কাউকে আদেশ উপদেশ জানাবো, এটাকে নিজেকে জানানো যায় নাকি আমরা অন্য ব্যক্তিকে জানাই? অবশ্যই অন্য ব্যক্তি। তাহলে কয়জন লাগবে? দুইজন। একই হলে হবে নাকি ভিন্ন হতে হবে? অবশ্যই ভিন্ন হতে হবে। তিনটা কন্ডিশন সবাই লেখো, সবাই তিনটা কন্ডিশন ছোট করে লেখো। নাম্বার ওয়ান, সাবজেক্টিভ ভার্ব অথবা সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ লাগবে। নাম্বার টু, দ্যাট লাগবে। নাম্বার থ্রি, সাবজেক্ট লাগবে কয়টা? দুইটা। সবাই একটু কষ্ট করে কমেন্টে লেখো। তাহলে এই তিনটা কন্ডিশন মেনে চললে তাকে আমরা কি বলবো? কিসের প্রশ্ন বলবো? সাবজেক্টিভের প্রশ্ন বলবো। এবার দেখতে পাচ্ছ সাবজেক্টিভের স্ট্রাকচার কিরকম। এই যে সাবজেক্ট ওয়ান, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়ান, এবং এর পরে বসবে সাবজেক্টিভ ভার্ব, না হয় বসবে সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ। অ্যান্ড মোস্টলি এরা অলওয়েজ ফাইনাইট ভার্ব হিসেবে বসে। এরা প্রেজেন্ট টেন্সেও বসতে পারে, এরা পাস্ট টেন্সেও বসতে পারে। এবং এরপরে কি প্রয়োজন? দ্যাট প্রয়োজন। এবং তারপরে কে বসবে? সাবজেক্ট টু বসবে। এবং এই যে সাবজেক্ট টু আছে, এইটা হয় হবে ডুয়ার, না হয় হবে রিসিভার। এই যে সাবজেক্ট টু আছে, এই সাবজেক্ট টুটা হয় হবে ডুয়ার, না হয় হবে রিসিভার। এবং এরপরে পরীক্ষার হলে এই যে ভার্বটা আছে, এই ভার্বে গ্যাপ দেওয়া থাকবে এবং এই গ্যাপের মধ্যে চারটা উত্তর হইতে পারে। হয় বেস ফর্ম, না হয় নট প্লাস বেস ফর্ম, না হয় বি প্লাস ভি3, না হয় হবে নট প্লাস বি প্লাস ভি3। বেসিক্যালি নিয়ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে বেস ফর্ম আর একটা হচ্ছে বি প্লাস ভি3। এই 1 আর 3 এরা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, আর এই 2 আর 4 এরা হচ্ছে নেগেটিভ বাক্য। নিয়ম বেসিক্যালি একটাই, হয় হবে বেস ফর্ম, না হলে হবে বি প্লাস ভি3। আর যখন নেগেটিভ করব তখন শুধু সেখানে একটা সিম্পলি নট বসাইতে হবে, অন্য কিছু বসানো যাবে না। এখন প্রশ্ন, ভাইয়া কখন বসবে বেস ফর্ম, কখন বসবে বি প্লাস ভি3? আসো সলভ করি। যদি সেকেন্ড সাবজেক্টটা ডুয়ার হয়, তাহলে এখানে কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। সেকেন্ড সাবজেক্ট যদি ডুয়ার হয়, বেস ফর্ম। সেকেন্ড সাবজেক্ট যদি রিসিভার হয়, তাহলে সেখানে বসবে বি প্লাস ভি3। সেখানে কে বসবে? বি প্লাস ভি3। সবাই এখানে ঠিক করে নিবা। আমি যখন শিটটা তোমাদেরকে পাঠাবো, যখন পিডিএফটা দিব, সবাই ঠিক করে নিবা। রিসিভারের ক্ষেত্রে এখানে হবে বি প্লাস ভি3, শুধু ভি3 না, কি হবে এখানে? বি প্লাস ভি3। আমি আবারও বললাম, এখানে কি হবে? বি প্লাস ভি3। যেমন দেখো, শি ইনসিস্টেড দ্যাট আই গো উইথ হার। এই যে সেকেন্ড সাবজেক্ট কোনটা? আই। আমি যেতে পারবো কি পারবো না? পারবো। আমি ডুয়ার হলে কে বসবে? ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। ওকে,
আর যদি নেগেটিভ করতে বলে কিরকম, ডাক্তার অ্যাডভাইস করেছিল যে পেশেন্ট যেন স্মোকিং না করে, এই যে না করে, তাহলে পেশেন্ট কি ডুয়ার নাকি রিসিভার? অবশ্যই ডুয়ার, কারণ পেশেন্ট স্মোক করতে পারে অথবা স্মোকিং ছাড়তেও পারে। তাহলে ডুয়ার যুক্ত বাক্যে বসবে কে? বেস ফর্ম। আর যদি নেগেটিভ করতে বলে তাহলে সেখানে কে চলে আসবে? নট প্লাস বেস ফর্ম, আর কিছু না। দ্য স্টুডেন্টস ডিমান্ডেড দ্যাট দ্য কোটা সিস্টেম বি রিফর্মড। তাহলে সেকেন্ড সাবজেক্ট কোনটা? দ্য কোটা সিস্টেম। ভার্ব কোনটা? রিফর্ম। কোটা কি নিজে নিজেই সংস্কার হবে না করাতে হবে? ভাইয়া অবশ্যই করাতে হবে। তাহলে কোটা সিস্টেম কি এখানে? রিসিভার। রিসিভার হলে কে বসবে? বি প্লাস V3 বসবে। তাহলে অ্যান্সার কি হবে এখানে? বি রিফর্মড। তাহলে ডুয়ার মানে কোন ফর্ম ভাইয়া? ডুয়ার মানে বেস ফর্ম, আর রিসিভার মানে কি হবে? বি প্লাস V3। ডুয়ার মানে কোন ফর্ম? ডুয়ার মানে বেস ফর্ম, রিসিভার মানে কি হবে? বি প্লাস V3। এইটুকু বুঝছি কিনা সবাই আমাকে বলো? এইটুকু আমরা বুঝছি কিনা সবাই আমাকে একটু কষ্ট করে বলো? এইটুকু বুঝছি কিনা সবাই আমাকে বলো? যে ডুয়ার হলে হবে বেস ফর্ম আর রিসিভার হলে হবে বি প্লাস V3। আর যদি বাক্যকে নেগেটিভ করতে হয় তাহলে শুধু নট বসবে। এখানে ডু নট, ডাজ নট, ডিড নট কোনো কিছুই আসবে না, কোনো কিছুই আসবে না। এবার দুইটা নিয়ম, যে সাবজাংটিভ ভার্ব যুক্ত বাক্যে যদি দ্যাট না বসে, যে দেখে মনে হচ্ছে সাবজাংটিভ, যেমন অ্যাডভাইস দেওয়া আছে, মনে হচ্ছে কি সাবজাংটিভের প্রশ্ন, দেওয়া আছে সাজেস্টেড, দেখে কি মনে হচ্ছে যে এটা সাবজাংটিভের প্রশ্ন, কিন্তু এই দুটো বাক্যের একটা বাক্যেও কি দেওয়া নেই? দ্যাট দেওয়া নাই। যদি দ্যাট না দেওয়া থাকে তাহলে সেখানে ইনফিনিটিভ বসাতে হবে। কি বসাতে হবে? ইনফিনিটিভ। যেমন দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট টু স্টপ স্মোকিং, মাই টিচার সাজেস্টেড মি টু স্টাডি অ্যাটেন্টিভলি। তার মানে সাবজেক্টিভের প্রশ্নে যদি কখনো দ্যাট না থাকে, সাবজেক্টিভের প্রশ্নে যদি কখনো দ্যাট না থাকে, সেখানে উত্তর হবে ইনফিনিটিভ। কি হবে? ইনফিনিটিভ। কি হবে ভাইয়া? ইনফিনিটিভ হবে। অ্যান্ড লাস্ট আরেকটা কথা, যে সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ দিয়ে কিছু উদাহরণ, যখন বাক্য শুরু হবে এইভাবে, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, যখন বাক্য শুরু হবে ইট ইজ এসেনশিয়াল দ্যাট, যখন বাক্য শুরু হবে ইট ইজ আর্জেন্ট দ্যাট, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, এগুলো কিসের প্রশ্ন? এগুলো সাবজেক্টিভের প্রশ্ন। তখন আমাকে দেখতে হবে সেকেন্ড যে সাবজেক্ট আছে এটা ডুয়ার নাকি রিসিভার। এখানে কি বলেছে? এটা অনেক জরুরি যে তুমি সময় মতো আসো। এই ইউ হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। একটা মানুষ সময় মতো আসতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। তাহলে সে হচ্ছে ডুয়ার, অ্যান্ড ডুয়ার হলে কোন ফর্ম বসে? বেস ফর্ম। বি ভার্বের বেস ফর্ম বি নিজেই, বি ভার্বের বেস ফর্ম বি নিজেই। ঠিক একইভাবে পেশেন্ট মেডিসিন নিতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। ডুয়ার মানে কোন ফর্ম? বেস ফর্ম। যদি এইটুকু বুঝি তাহলে সবাই এবার এইখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আগের মতো সবাই এই 5টা প্রশ্ন এখনই করে ফেলো। সময় 2 মিনিট, দ্রুত করে ফেলো সবাই। সময় 2 মিনিট, 3টা 5 বাজে, 3টা 7-এর মধ্যে শেষ। সময় 2 মিনিট, করে ফেলো ভাইয়া। আর সময় 1 মিনিট, আর 1 মিনিট, 3টা 6 বাজে, সাথে নিয়ে নিব।
আর 30 সেকেন্ডস, আর মাত্র 30 সেকেন্ড। ভাইয়ারা করে ফেলি সবাই। লাস্ট 10 সেকেন্ডস। ওকে, টাইম ইজ আপ। অনেকেই করছো, ভেরি গুড। অনেকেই করেছো, ভেরি গুড। অনেকেই করেছো, ভেরি গুড। অনেকেই করেছো, ভেরি গুড। ওকে, আমাকে আরেকবার একটু মনে করে দাও তো ভাইয়া, যে যে সাবজেক্টিভের কন্ডিশন কয়টা? কন্ডিশন কয়টা? 3টা। কি কি লাগবে? সাবজেক্টিভ ভার্ব লাগবে, অথবা সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ লাগবে। 2 নাম্বার দ্যাট লাগবে। 3 নাম্বার সাবজেক্ট লাগবে কয়টা? 2টা। এগুলো যদি হয় তাহলে কিসের প্রশ্ন? সাবজেক্টিভের প্রশ্ন। যেমন রেকমেন্ড হচ্ছে সাবজেক্টিভ ভার্ব, দ্যাটও দেওয়া আছে, সাবজেক্ট আছে এই যে একটা, আরেকটা হচ্ছে 2টা। তাহলে ভার্বটা কি? দেওয়া। ভার্ব হচ্ছে দেওয়া। এখন এমপ্লয়ি কি লিভ নিজে নিজে নিতে পারবে? এটা বলো তো আমাকে। এমপ্লয়ি কি নিজে নিজে লিভ নিতে পারবে? না। তাহলে এমপ্লয়ি কি ডুয়ার নাকি রিসিভার? এমপ্লয়ি হচ্ছে এখানে রিসিভার। রিসিভার হলে কি লাগবে? বি প্লাস V3। কোথায় আছে? দ্য এমপ্লয়ি বি গিভেন 2 ডে লিভ 2 ডেজ। সি নাম্বারটা হবে না, কারণ ডেজ দেওয়া আছে, ডেজ দেওয়া যাবে না। আমাদের অ্যান্সার হবে কোনটা? অপশন ডি। 1 নাম্বার কি লিখছে সবাই? সবাই কেন জানি এ লিখছো রে? অনেকে এ লিখেছো, হাফসা আবার লিখেছে কত? হাফসা কি 3-এর ডি দিয়েছে? ভেরি গুড, 3-এর ডি। যারা 3-এর সি দিয়েছো এটাও হবে না। 3-এর কোনটা হবে? 3-এর, সরি 3 কেন বলতেছি, মাই গড, আই এম এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। 1-এর সি হবে না, 1-এর সি হবে না। কেন হবে না? এখানে ডেজ দেওয়া আছে, ডেজ দেওয়া আছে, 2 ডে হবে, 2 ডে লিভ। কেন হবে? নাউন অ্যাডজেক্টিভ। এই লিভও হচ্ছে নাউন, ডেও হচ্ছে নাউন। আগের নাউনটা কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এখানে এস বাই এস যোগ করা যাবে না। ঠিক আছে? ওকে, দেখি নাই, দেখতে হবে আপু। 2 নাম্বার, দ্য পার্সোনাল কনসালটেন্ট রেকমেন্ডেড দ্যাট দ্য ম্যানেজার্স। এখন ম্যানেজার্স ভার্বটা কি? সিট, বসা। বসার কাজটা কে করতে পারে? ম্যানেজার্স নিজেরাই করতে পারে, তাই না? তাহলে ডুয়ার, ডুয়ার মানে কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে দেখো টু সিট হবে না, নট সিটিং হবে না, নট সিট, এইটা হবে আমাদের অ্যান্সার সি নাম্বার। যে নেগেটিভ করতে বললে শুধু কি চলে আসবে? নট চলে আসবে। ওকে, 3 নাম্বার কি হবে? শি নট স্মোক। 3-এর কি হবে? ডি। 4 নাম্বার, দ্য ওয়ার্ক, কাজ তো নিজে নিজে করবে না, করাতে হবে, বি ডান, দ্য ওয়ার্ক বি ডান। 5 নাম্বার, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ ড্যাশ দে আর ইন পারসন। আর তো না, ছি ছি ছি, আর হবে না, শুধু বি হবে। 5 নাম্বারের অ্যান্সার কোনটা হবে? বি। দেখছো, তোমার মন চাবে, তোমার মন চাবে 5 নাম্বার কি অ্যান্সার করতে? 5 নাম্বার অ্যান্সার করতে, আর অ্যান্সার করতে মন চাবে। অনেকে আবার শুড বি লিখতেছো কেন? হাসিব, আমি কি কোথাও শুড পড়াইছি এখানে? হাসিব বলো তো ভাইয়া, আমি কি শুড পড়াইছি কোথাও? না, পড়েন নেই না। সাবজাংটিভ ভার্বে, ভেরি গুড। সাবজাংটিভ ভার্বে শুড নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। তবে যদি একান্ত দেখা যায় যে সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না, তখন শেষ ভরসা হিসেবে কে বসতে পারে? শুড বসতে পারে। আদারওয়াইজ সাবজাংটিভ ভার্বে শুড বসানোর কোনো প্রয়োজন নাই। মনে করো 5 নাম্বারের এ নাম্বারটা দেওয়া নাই, অপশনে দেওয়া নাই, অপশনে কোথাও দেওয়া নাই, তাহলে কোনটা অ্যান্সার হবে? শুড বি। ঠিক আছে ভাইয়া, আমি আবার বলি, সাবজেক্টিভ ভার্বে শুড হচ্ছে শেষ ভরসা। যে সঠিক উত্তর বাক্যে দেওয়া নাই, তখন শুড যুক্ত যে অপশনটা থাকবে সেই অপশনটা হবে আমাদের উত্তর। ঠিক আছে? তাহলে এইটা গেল। কার কয়টা হয়েছে বলো দেখি? কার কয়টা হয়েছে? মাধবীর 4টা হয়েছে, ফাহিমা তাসলিম 4টা, বাকিদের কয়টা হয়েছে বলো আমাকে কষ্ট করে। এবার চলে আসবো নন ফাইনাইট ভার্ব। আর একটু পড়া বাকি আছে আমাদের। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে এখানে চলে আসছি। 2টা হয়েছে, কোনো সমস্যা নেই, বাকিগুলো হবে। এবার আসি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। নাম্বার 1, নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। নাম্বার 1 জিরান্ড, নাম্বার 2 পার্টিসিপল। সবাই লেখো, নন ফাইনাইট 3 প্রকার।
জিরান্ড পার্টিসিপল এবং 3 নাম্বার লেখো ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্ব এই 3 প্রকারের হয়, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এই 3টা জিনিস নিয়েই আমরা একটু একটু করে জিনিস শিখব। জিরান্ড কি জিনিস, ভার্ব প্লাস আইএনজি কি করে, ভার্বের কাজও করে, নাউনের কাজও করে, এবং এরা কেমন ভার্ব গ্রহণ করবে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। আমি যেটুকু জিনিস পড়াচ্ছি এইটুকু জিনিসই ইম্পর্টেন্ট, এইটুকুই আগে মুখস্থ করো, পরেরগুলো অন্য পরেরগুলো পরে। ঠিক আছে ভাইয়া? ওকে, 4টা হইছে 3 প্রকার। ওকে ডান। দেখো তাহলে জিরান্ড কি জিনিস, ভার্ব প্লাস আইএনজি মেইনলি কাজ করবে কিসের, ভার্ব এবং নাউনের। তবে ভার্বের কাজ করে কম, নাউনের কাজ করে বেশি। এবং জিরান্ড বাক্যের শুরুতে বসলে ভার্বগুলো কি হবে, সিঙ্গুলার। যেমন সিইং দ্য ওশান ফর দ্য ফার্স্ট টাইম ইজ ইনক্রেডিবল, আর নিজের চোখে সমুদ্র প্রথমবারের মতো দেখা, এটা অবিশ্বাস্যকর। 2 নাম্বার, রিডিং বুকস ইজ অফেন ভেরি এনজয়েবল, বই পড়া মাঝে মধ্যে খুব ভালো লাগে, সব সময় না, মাঝে মধ্যে ভালো লাগে। দেখো এখানে বুকস কিন্তু প্লুরাল, তারপরে ভার্ব কি হয়েছে, ইজ, কারণ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রিডিং, আর রিডিং হচ্ছে জিরান্ড। জিরান্ড বাক্যের সাবজেক্ট হলে ভার্ব অবশ্যই কি হবে, ভার্ব অবশ্যই হতে হবে সিঙ্গুলার। ভার্ব অবশ্যই কি হবে, সিঙ্গুলার। একটা নোট দেওয়া আছে, এই নোটটা ভিভিআই, দেখে দেখে সবাই এই ভার্বগুলো লেখো, সবাই মানে সবাই লেখো, সবাই লেখো। লেখো রেগ্রেট, মেনশন, পোস্টপোন, লাইক, ডিসলাইক, কনসিডার, স্টপ, ফিনিশ, এদের পরে অবশ্যই জিরান্ড বসবে। সবাই লেখো, দেখে দেখে কমেন্ট করো, দেখে দেখে। রেগ্রেট, মেনশন, পোস্টপোন, লাইক, ডিসলাইক, কনসিডার, স্টপ, ফিনিশ, এদের পরে অবশ্যই বসবে জিরান্ড। কে বসবে, জিরান্ড। একটা ভার্ব নিলাম রিড, তাহলে কি হবে, পোস্টপোন রিডিং, রেগ্রেট রিডিং, মেনশন রিডিং, লাইক রিডিং, ডিসলাইক রিডিং, কনসিডার রিডিং, স্টপ রিডিং, ফিনিশ রিডিং। এই ভার্বগুলো চোখ দিয়ে দেখা মানেই, এই ভার্বগুলো চোখ দিয়ে দেখা মানেই কি করে দিব, পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিব। ওকে ডান, ওকে ডান, এখানে আর কোনো কথা হবে না। এবার চলে আসি ইনফিনিটিভ, এবার চলে আসবো আমরা ইনফিনিটিভ, এবার চলে আসবো ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি জিনিস, টু প্লাস ভার্বের বেস ফর্মকে আমরা কি বলে থাকি, ইনফিনিটিভ বলে থাকি। টু প্লাস ভার্বের বেস ফর্মকে কি বলা হয়, ইনফিনিটিভ বলা হয়। এবং টু ছাড়াও একটা ইনফিনিটিভ আছে, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এই যে বেস ফর্ম, এই বেস ফর্মকে বেস ফর্মও বলা যায়, আবার এটাকে বেয়ার ইনফিনিটিভ এটাও বলা যায়। বেস ফর্মকে বেস ফর্মও বলা যায়, আবার এটাকে বেয়ার ইনফিনিটিভও বলা যায়। এবং এটাও মনে রাখতে হবে, ইনফিনিটিভ বাক্যের শুরুতে বসলে এখানেও ভার্ব কি হবে, সিঙ্গুলার। ইনফিনিটিভ দিয়ে শুরু হলেও সিঙ্গুলার, জিরান্ড দিয়ে শুরু হলেও সিঙ্গুলার। এবং এই ইনফিনিটিভ একটা প্যাসিভ ফর্ম আছে, ইনফিনিটিভ প্যাসিভ হচ্ছে টু বি প্লাস ভি3। সবাই লেখো, টু বি প্লাস ভি3, টু বি প্লাস ভি3, এটাকে বলা হয় প্যাসিভ অফ ইনফিনিটিভ। দ্য হাউস নিডস টু বি পেইন্টেড, হাউস তো নিজে নিজেকে পেইন্ট করতে পারবে না, পেইন্ট করাতে হবে, মানে প্যাসিভ ফর্ম। ইনফিনিটিভকে প্যাসিভ করলে চলে আসবে টু বি প্লাস ভি3। ইনফিনিটিভকে প্যাসিভ করলে কি হবে, ইনফিনিটিভকে প্যাসিভ করলে কি হবে, টু বি প্লাস ভি3। তাহলে ইনফিনিটিভের 3টা ফর্ম, ইনফিনিটিভে কয়টা ফর্ম, ইনফিনিটিভে 3টা ফর্ম। কি কি, টু প্লাস, দেখো সবাই, টু প্লাস, ওহো, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ ফর্ম। শুধু ভি0, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। আর এটা হচ্ছে টু প্লাস বি প্লাস ভি3, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। তাহলে ইনফিনিটিভের এই 3টা ফর্ম আমাদের সবাইকে কষ্ট করে হলেও মনে রাখতে হবে। আলী হায়দার, সোনামণি, এতক্ষণ প্রথমে কই থেকে আসলা, হ্যাঁ এতক্ষণ পরে কই থেকে আসছো, সমস্যা নাই। যারা দেরি করে আসছো কোনো সমস্যা নাই, টাইমিং নাই মিলতে পারে, তবে যেটা করতে হবে রেকর্ডেড ক্লাসটা খুব ভালো করে করতে হবে। এবার আসি নোট, দেখো সবাই লেখো, ওয়ান্ট, ম্যানেজ, নিড, অ্যালাউ, পারমিট, টেন্ড, ট্রাই, ডিসাইড, প্ল্যান, এদের পরে চোখ বন্ধ করে কাকে বসাবো, ইনফিনিটিভ। ইনফিনিটিভ যেমন ভার্ব নিলাম গো, তাহলে কি হবে, ওয়ান্ট টু গো, ম্যানেজ টু গো, নিড টু গো, অ্যালাউ টু গো, পারমিট টু গো, টেন্ড টু গো, ট্রাই টু গো, ডিসাইড টু গো, প্ল্যান টু গো। তার মানে এই সকল ভার্ব থাকা মানেই এরা কাকে গ্রহণ করবে, এরা কাকে গ্রহণ করবে ভাইয়া, এরা কাকে গ্রহণ করবে, এরা ইনফিনিটিভকে গ্রহণ করবে। কাকে গ্রহণ করবে, কাকে গ্রহণ করবে, এরা এরা ইনফিনিটিভকে গ্রহণ করবে। এবার চলে আসে আমাদের পার্টিসিপল। পার্টিসিপল 3 প্রকারের,
পার্টিসিপল কয় প্রকারের? 3 প্রকারের। একটা প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি, একটা পাস্ট পার্টিসিপল V3, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল খুব বেশি লাগবে না, শুধু মনে রাখতে হবে যদি কোথাও দেখো হ্যাভিং দেওয়া আছে তখন এই হ্যাভিং এর পরে কে বসবে? V3 বসবে। এইটুকু মনে রাখলেই হবে, এইটুকু মনে রাখলেই হবে। প্রেজেন্ট পার্টিসিপলের চেহারা কোনটা? ভার্বের সঙ্গে আইএনজি। পাস্ট পার্টিসিপলের চেহারা কোনটা? V3। পারফেক্ট পার্টিসিপলের চেহারা কোনটা? হ্যাভিং প্লাস V3। শুধু মনে রাখতে হবে হ্যাভিং যদি থাকে তাহলে এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? V3। হ্যাভিং থাকলে কোন ফর্ম বসবে? হ্যাভিং হলে কোন ফর্ম বসবে? হ্যাভিং হলে কোন ফর্ম বসবে? V3। সবাই লেখো হ্যাভিং প্লাস V3, আর কিছু লিখতে হবে না। সবাই লেখো হ্যাভিং প্লাস V3, আর কিছু লেখার প্রয়োজন নাই। এবার আমাদের আজকে ক্লাসের মোটামুটি সবথেকে ইম্পর্টেন্ট একটা পড়া, সেটা হচ্ছে জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল, এই পড়াটা মোটামুটি পড়লে আমাদের আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। নাম্বার 1, আমি যেভাবে টেকনিক শেখাবো দয়া করে এইভাবেই শেখো। নাম্বার 1, ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্য শুরু হয়ে যদি কমা না বসে, ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্য শুরু হয়েছে কিন্তু কমা বসে নাই, তাহলে সেটা হবে জিরান্ড। আর যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্য শুরু হয়ে কমা বসে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। সবাই কমেন্টে লিখবা কমা বসলে পার্টিসিপল, কমা না বসলে জিরান্ড। কমা বসলে পার্টিসিপল, কমা না বসলে জিরান্ড। সবাই লেখো কমা বসলে পার্টিসিপল, কমা বসলে পার্টিসিপল। সবাই লেখো কমা বসলে পার্টিসিপল, কমা না বসলে জিরান্ড। কমা বসলে কি হবে? পার্টিসিপল। কমা না বসলে কি হবে? জিরান্ড। যেমন ওয়াকিং দিয়ে শুরু হয়েছে কোনো কমা নাই, জিরান্ড। রাইডিং দিয়ে শুরু হয়েছে কোনো কমা নাই, জিরান্ড। ওয়াকিং দিয়ে শুরু হয়েছে কমা বসছে প্রেজেন্ট পার্টিসিপল, রাইডিং দিয়ে শুরু হয়েছে কমা বসছে প্রেজেন্ট পার্টিসিপল। আমি বুঝছি না, বুঝি না, আমি কি বোঝাতে পারছি ভাইয়া? আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? আমি কি সবাইকে বোঝাইতে পেরেছি ভাইয়া? কমা বসলে হবে প্রেজেন্ট পার্টিসিপল, না বসলে হবে জিরান্ড। এক কথায় শেষ। এগুলো শর্ট টেকনিকের বস, এগুলো সব সময় কাজে লাগবে। এবার 2 নম্বরে আসি। ট্রানজিটিভ ভার্বের পরে বসবে জিরান্ড, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব হলে হবে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা কিন্তু ক্লাসের শুরুতেই আজকে পড়ছি কোনটা হবে ট্রানজিটিভ ভার্ব, কোনটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন লার্ন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এইটা জিরান্ড। টিচিং হচ্ছে স্টার্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, টিচিং হবে জিরান্ড। তারপরে এন্টার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, লাফিং হচ্ছে পার্টিসিপল, ওয়েন্ট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর ড্যান্সিং হবে পার্টিসিপল। তার মানে সবাই একটু কষ্ট করে লেখো ট্রানজিটিভ প্লাস জিরান্ড, ইনট্রানজিটিভ প্লাস পার্টিসিপল। সবাই লেখো ট্রানজিটিভ প্লাস জিরান্ড, ইনট্রানজিটিভ প্লাস পার্টিসিপল, ট্রানজিটিভ প্লাস জিরান্ড, ইনট্রানজিটিভ প্লাস পার্টিসিপল। এবার আসি অ্যাডজেক্টিভের পরে কে বসে? অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এন্ড নাউন মানে কি? নাউন মানেই হচ্ছে জিরান্ড। তারপরে অ্যাডজেক্টিভ, তার মানে কি? অ্যাডজেক্টিভের পরে যদি আইএনজি বসে তাকে আমরা কি বলবো? তাকে আমরা জিরান্ড বলবো। কিরকম? স্ট্রাকচার্ড টিচিং, স্ট্রাকচার্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কে বসবে? অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, নাউন মানে জিরান্ড। আবার আমরা জানি অ্যাডভার্বের পরে কে বসে? অ্যাডভার্বের পরে বসে অ্যাডজেক্টিভ, এন্ড অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে পার্টিসিপল। অ্যাডজেক্টিভ মানেই কি? অ্যাডজেক্টিভ মানেই হতে পারে কি? পার্টিসিপল। ট্রুলি স্পিকিং, ট্রুলি হচ্ছে অ্যাডভার্ব, এবং অ্যাডভার্বের পরে কে বসবে? প্রেজেন্ট পার্টিসিপল। এবার কমেন্ট করবা সবাই, এবার কমেন্টে লেখো অ্যাডজেক্টিভ প্লাস জিরান্ড কিন্তু অ্যাডভার্ব প্লাস পার্টিসিপল। সবাই লেখো ভাইয়া। অনেকেই আছো কিন্তু লিখতেছো না। খাতায় লিখলে ওকে, যারা খাতায় লিখছো খাতায় লিখলে ওকে, নো প্রবলেম। খাতায় লিখলে ওকে, কোনো সমস্যা নাই। শুধু লেখো যে অ্যাডজেক্টিভ প্লাস জিরান্ড কিন্তু অ্যাডভার্ব প্লাস পার্টিসিপল, অ্যাডজেক্টিভ প্লাস জিরান্ড কিন্তু অ্যাডভার্ব প্লাস পার্টিসিপল। ওকে, এবার আসি অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে যদি কাজের নাম বোঝায় তাহলে হবে জিরান্ড, আর যদি কাজের নাম না বুঝিয়ে কোনো বিশেষণ বোঝায় তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি দিয়ে যদি কাজের নাম বোঝায় তাহলে হবে জিরান্ড, আর যদি কাউকে মডিফাই করা বোঝায় তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল। কিরকম? মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ টিচিং অথবা গার্ডেনিং।
তাহলে আমার পছন্দের কাজের নাম কি? আমার পছন্দের কাজের নাম হচ্ছে গার্ডেনিং অথবা টিচিং। দ্যাটস ওয়াই টিচিং অথবা গার্ডেনিং হচ্ছে জিরান্ড। এটা কারো বৈশিষ্ট্য না, এটা আমার কোনো বৈশিষ্ট্য না, এটা আমার কাজ, কাজের নাম। ওকে, দ্য সিনারি লুকস চার্মিং। দ্য সিনারি লুকস চার্মিং, এটা কি সিনারি এর কাজ নাকি সিনারি এর বৈশিষ্ট্য? ভাইয়া বৈশিষ্ট্য, তাহলে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। বুঝছি না বুঝি না ভাই? ভার্ব প্লাস আইএনজি দিয়ে কাজের নাম যদি বোঝানো হয় তাহলে হবে জিরান্ড, আর যদি কারো বৈশিষ্ট্য প্রকাশ করা হয়, কারো বিশেষণ প্রকাশ করা হয়, তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল। আমি কি বোঝাতে পারছি ভাইয়া? এবার লেখো কাজের নাম হলে জিরান্ড, কাজের নাম হলে, এবার লেখো কাজের নাম হলে জিরান্ড আর বৈশিষ্ট্য বোঝালে পার্টিসিপল। কাজের নাম হলে জিরান্ড আর বৈশিষ্ট্য হলে পার্টিসিপল। এবার আসি লাস্ট, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, 5 নাম্বার। এই ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের সঙ্গে বসবে তখন সেটা জিরান্ডও হতে পারে, আবার ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের সঙ্গে বসবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। আমাকে দেখতে হবে যে এই যে নাউনটা বসছে এই নাউনটা এই কাজটা করতে পারে কি পারে না। না পারলে হবে জিরান্ড, পারলে হবে পার্টিসিপল। রিডিং রুম, রুম কি পড়তে পারে? পারে না, জিরান্ড। ওয়াকিং স্টিক, স্টিক কি হাঁটতে পারে? পারে না, জিরান্ড। ক্রাইং গার্ল, গার্ল কি কান্না করতে পারে? পারে, প্রেজেন্ট পার্টিসিপল। রানিং ট্রেন, ট্রেন কি চলতে পারে? পারে, তো রানিং কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে কাহিনীটা কি ঘটছে এখানে দেখো ভালো করে। যখনই দেখবো আইএনজি এর সঙ্গে কোনো নাউন আছে, প্রশ্ন করতে হবে এই নাউনটা এই আইএনজি এর কাজটা করতে পারে নাকি পারে না। পারলে হবে পার্টিসিপল, না পারলে হবে জিরান্ড। পারলে হবে পার্টিসিপল, না পারলে কি হবে? জিরান্ড। এন্ড দ্য লাস্ট ওয়ান, প্রিপোজিশনের পরেও বসবে জিরান্ড, নো এর পরেও বসবে জিরান্ড। প্রিপোজিশনের পরে বসবে কে? জিরান্ড। নো এর পরে বসবেও জিরান্ড। তাহলে নো স্মোকিং এটা জিরান্ড, নো পার্কিং এটা জিরান্ড। ইন হচ্ছে প্রিপোজিশন, এরপরে কে বসবে? জিরান্ড। এন্ড আমরা জানি আর্টিকেল এবং নাউনের মাঝখানে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। এন্ড অ্যাডজেক্টিভের সঙ্গে যদি আইএনজি হয় তাহলে সেই অ্যাডজেক্টিভকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আ রোলিং স্টোন, স্টোন কি রোল করতে পারে? জি পারে, তাহলে রোলিং হবে পার্টিসিপল। সিঙ্গিং বার্ড, বার্ড কি সিং করতে পারে? জি পারে, তাহলে হবে সিঙ্গিং প্রেজেন্ট পার্টিসিপল। শেষ। এই ছকটা মনে রাখলে জীবনে কখনো জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে কারো ঝামেলা হওয়ার কথা না। 5টা প্রশ্ন আছে, সময় 2 মিনিট, দ্রুত করে ফেলি সবাই। সবাই মানে সবাই, 1 2 3 4 5, বাজে 3টা 25, 3টা 27 আমি অ্যান্সার দিব। দ্রুত সবাই কমেন্ট করো, আর 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। দ্রুত এভরিওয়ান। ওকে ডান। আর মাত্র 20 সেকেন্ড, আর মাত্র 20 সেকেন্ড টাইম দিচ্ছি।
Okay, done. Time is up. The old man is tired of walking. প্রিপজিশনের পরে কে বসবে? জিরান বসবে। জিরান কোথায়? এই যে ডি নাম্বারে। The word flying in the sentence. Look at the flying bird. বার্ড কি উঠতে পারে? জি পারে। ফ্লাইং বার্ড মানে কি? উড়ন্ত পাখি। পাখির একটা বৈশিষ্ট্য। তাহলে কি হবে এটা? প্রেজেন্ট পার্টিসিপল। আর লস্ট অপরচুনিটি। লস্ট হচ্ছে V3। V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। কোথায় আছে? এই যে পাস্ট পার্টিসিপল। সুইমিং ইজ গুড ফর হেলথ। ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্য শুরু হয়েছে, কোনো কমা বসে নাই, চোখ বন্ধ করে কি হবে? জিরান। হি স্টার্টেড রিডিং। স্টার্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, রিডিং কি হবে? জিরান। অ্যান্সার হবে সি। কার কয়টা হয়েছে বলো? কার কয়টা হয়েছে? সিফাত 5 নাম্বার। কেন এটা তুমি ইয়া দিয়েছো? কেন তুমি পার্টিসিপল দিয়েছো ভাইয়া? রিডিং হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে কে বসে? জিরান বসে। কার কয়টা হয়েছে বলো দেখি? কার কয়টা হয়েছে? গুড। সাইমা 5টাই হয়েছে ভাইয়া, গুড। ফাহিমা তাসলিম 4টা হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। দুইজনেই গুড, সবাই গুড, আমি একাই ব্যাড। সবাই গুড, সবাই গুড, সবাই গুড। এবার আসি, কখন বসবে প্রেজেন্ট পার্টিসিপল? ভেরি গুড মাধবী, ভেরি গুড, সব হয়েছে, ভেরি গুড। মুশফিকা নাজনীন, হিমেল, ভেরি গুড। কখন বসবে প্রেজেন্ট পার্টিসিপল? কখন বসবে পাস্ট পার্টিসিপল? যদি নাউনটা কাজটা করতে পারে তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল, যদি নাউন কাজ করতে না পারে তাহলে হবে পাস্ট পার্টিসিপল। যেমন দ্য ব্রেকিং অথবা ব্রোকেন ডিশেস। ডিশ কি নিজেকে ভাঙতে পারে? না, ভাঙতে পারে না, তাহলে হবে ব্রোকেন ডিশ। দ্য ট্রেম্বলিং অর ট্রেম্বলড চিলড্রেন। চিলড্রেন কি ভয়ে কাঁপতে পারে? জি, ভয়ে কাঁপতে পারে, তাহলে হবে ট্রেম্বলিং, মানে কম্পিত শিশু, মানে ভয়ে বা ঠান্ডায় কাঁপছে। কম্প্যাশনেট ফ্রেন্ডস ট্রাই টু কনসোল দ্য ড্যাশ চিলড্রেন। চিলড্রেন কান্না করতে পারে? জি পারে, পারলে কি হবে? ক্রাইং। 4 নাম্বার, ওয়েন জেমস নোটিস দ্য ড্যাশ বিল্ডিং। বিল্ডিং কি জ্বলতে পারে? জি জ্বলতে পারে, তাহলে কি হবে? বার্নিং। বার্নিং, বার্নড বিল্ডিংও হয়, কিন্তু সে কি বলছে? হি নোটিফাইড দ্য ফায়ার ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি। যেহেতু আগুন জ্বলছে এই কারণে সে কি করেছে? ফায়ার ব্রিগেডকে ফোন করেছে। আগুন নিভে গেলে কিন্তু কেউ ফায়ার ব্রিগেডকে ফোন করে না, যেহেতু আগুনটা তখনও জ্বলমান ছিল, চলমান ছিল, এই জন্য অ্যান্সার কি হয়েছে? বার্নিং হয়েছে। দ্য ড্যাশ প্যাসেঞ্জার্স জাম্প। প্যাসেঞ্জার্স গুলো কি হয়? এক্সাইটেড হয়, উত্তেজিত হয়, হয় কি হয় না বলো দেখি? তাহলে কি হবে এখানে? দ্য এক্সাইটেড প্যাসেঞ্জার্স জাম্পড ইনটু দ্য লাইফবোটস ওয়েন নোটিফাইড দ্যাট দ্য শিপ ওয়াজ সিঙ্কিং। তাহলে আমাদের এইভাবে বাক্য থেকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল কি করতে পারবো? বের করতে পারবো। প্রেজেন্ট পার্টিসিপল বেসিক্যালি অ্যাক্টিভ ভয়েস বোঝায়, পাস্ট পার্টিসিপল কি বোঝায়? প্যাসিভ ভয়েস বোঝায়। ঠিক আছে? এবং আজকের ক্লাসের লাস্ট জিনিস, আজকের ক্লাসের লাস্ট জিনিস সেটা হচ্ছে জিরান ভার্সেস ইনফিনিটিভ। এইটা আমরা এখন করব না, এইটা হচ্ছে হোমওয়ার্ক। একটু পরে তোমাদেরকে শীটটা দিয়ে দেওয়া হবে, রাতের মধ্যে সবাই সলভ করবা। কেমনে? আমরা একটু আগে কতগুলো ভার্ব পড়ছি, যে কতগুলো ভার্বের পরে জিরান বসে, কতগুলো ভার্বের পরে ইনফিনিটিভ বসে। পড়ছি কিনা বলো তো ভাইয়া? পড়ছি কিনা? যে আমরা পড়েছি কতগুলো ভার্বের পরে জিরান বসে এবং কতগুলো ভার্বের পরে ইনফিনিটিভ বসে। সেইখান থেকে আমরা এটা সবাই মিলে বাসায় কি করে ফেলবো? সলভ করে ফেলবো। এবং আগামীকাল ইনশাল্লাহ তোমরা বলেছো যে নামাজ আছে, 3টায় ক্লাস হলে ভালো হয়। ইনশাল্লাহ আগামীকাল 3টায় আমরা ক্লাস করব। আর সবাই এই সলভটা করে গ্রুপে, সবাই আমাদের মেসেঞ্জার গ্রুপ অথবা ফেসবুক গ্রুপে জমা দিবে। আজকের মতো এতটুকুই। আমি আজকে যে পড়াগুলো পড়িয়েছি এগুলো বোঝাইতে পেরেছি কিনা ভাইয়া? একটু ইয়েস অর নো বলো। আমরা আজকে ফাইনাল ভার্ব পড়েছি, নন ফাইনাল পড়েছি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফ্যাক্টিটিভ, কগনেট ভার্ব পড়েছি, গ্রুপ ভার্ব পড়েছি, কজেটিভ পড়েছি, সাবজেক্টিভ পড়েছি, জিরান পড়েছি, পার্টিসিপল পড়েছি, ইনফিনিটিভ পড়েছি। আমি পড়াগুলো বোঝাতে পারছি কি পারিনি? একটু কষ্ট করে বলো ইয়েস অর নো। এরপরেও যদি কারো সমস্যা থাকে আমাদের মেসেঞ্জার গ্রুপ বা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করলেই হবে, আমি ইনশাল্লাহ সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ঠিকমতো পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।